ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার কথা শুনতে পাও ক্লিয়ারলি এবং আমাকে দেখতে পাও। কমেন্ট বক্সে জানাও। সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, আমাদের ক্লাসে আজকে অনেকগুলো কুইজ আছে, অলমোস্ট 9টার মতন কুইজ আছে। ভেরি গুড। রাফি, খাদিজা, সাবিক, জাহিন, অপূর্ব, ভেরি গুড, ক্লিয়ার। নাভিয়া, ভেরি গুড। প্রাপ্তি, শাহেদ, ইসরাত, অহনা, মাইশা, নুসাইবা, দেবী, জুহা, ইয়েস, ভেরি গুড। সকলেই ক্লিয়ার, আমার কথা দেখতে পাও এবং শুনতে পাও। আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, দেখতে দেখতে প্রায় 20 দিনের বেশি চলে গেছে আমাদের নতুন বই পাওয়ার পরে। তো আমাদের তো পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। তো তোমরা একটা জিনিস জানো, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যা আমাদেরকে ঘুমাতে দেয় না। তো আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন পাঞ্চুয়ালিটি মেনটেন করতে। পাঞ্চুয়ালিটি মেনটেন কি, প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়তে হবে। দেখো, তোমার ইংরেজি যে সিলেবাসটা, প্রতিদিন আমাদের এখানে যে ক্লাসগুলো হচ্ছে, তুমি যদি ক্লাসের ধারাবাহিকতায় যেতে থাকো তাহলে অলমোস্ট তুমি তো ক্লাসে ফার্স্ট হবে। আর তোমার টার্গেট শুধু ক্লাসে ফার্স্ট হলে হবে না, তোমার টার্গেটটা হইতে হবে তোমার স্কুলে ফার্স্ট হইতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে এগোতে হবে। এখানেও একটা কথা বলে রাখি, ইংরেজি হচ্ছে আমাদের এমন একটা সাবজেক্ট, শুধুমাত্র ইংরেজি আমাদের ক্লাসের পরে অভ্যস্ত থাকতে হবে না। এই ইংরেজিটা এমন ভাবে পড়তে হবে যেন আমার বেসিক তো অনেক স্ট্রং হবেই, তার সাথে 9-10, তারপরে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট এখানেও যেন ভালো হয়। তোমরা দেখলে কিছুদিন আগে মেডিকেলের রেজাল্ট দিল এবং আগামী 25 তারিখে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা। তো এই সমস্ত পরীক্ষাগুলোতে কিসে কোশ্চেন আসে, ইংরেজিতে কোশ্চেন আসে। এবং এই ইংরেজিতে যখন পড়ালেখা করতে আসে তখন আমাদের ভিতরে অনেক ভীতিকর একটা অবস্থার সম্মুখীন হই যে ইংরেজি কতটা কঠিন হবে। তো এই ক্লাস 8 থেকে যদি আমরা ইংরেজির প্রতি অনেক ভালো করে জোর দিই তাহলে এটা অনেক সম্ভব। সো আমাদের আজকের ক্লাসটা তোমরা যারা ইংলিশ ফার্স্ট পার্টের যে পরীক্ষায় যে প্যাসেজটা আসে সেই প্যাসেজটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে একটা লেকচার আছে এইটে, সেই 8টা আর্টিকেলের উপরে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানো আমাদের প্রতিদিন 2টা করে লেকচার হয়, একটা আছে E7 আর একটা আছে E8। আজকে E7টা আছে ফার্স্ট পার্ট আর E8টা আছে লেকচার 2, মানে যেটাকে ইংলিশ সেকেন্ড পার্ট বলে। সেটা আমরা শুরু করব। মাইশা, আলামিন, প্রভা, অল ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের E7, দ্যাট মিন ইংলিশ ফার্স্ট পার্ট। ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে ইউনিট 1 লিসন 4। ধরে রাখতে পারো বিভিন্ন স্কুলে তোমরা আসছো, পরীক্ষায় যে কোনো স্কুলে এটা আসতে পারে। যে প্যাসেজটা দেখো, এই প্যাসেজটা বিভিন্ন স্কুলে এই কোশ্চেনটা করে থাকে এই প্যাসেজ থেকে, সিন প্যাসেজ থেকে। সো এই প্যাসেজটা আমরা খুব সুন্দর করে পড়বো। দেখো, বলছে বাংলাদেশি কুজিন। কুজিন শব্দের অর্থ কি বলো তো? কমেন্ট বক্সে জানাও, কুজিন শব্দের অর্থ কি? হ্যাঁ, ডিউতে ইংরেজিতে প্রশ্ন আসে। কুজিন শব্দের অর্থ কি বলো? ভেরি গুড। কুজিন শব্দের অর্থ রন্ধনশৈলী বা রান্নার বিভিন্ন ধরনের প্রকারভেদ। ভেরি গুড। কুজিন শব্দের অর্থ হচ্ছে রন্ধনশৈলী, মানে বিভিন্ন প্রকার রান্না। রন্ধনশৈলী মানে রান্নার প্রকারভেদ। বাংলাদেশি কুজিন ইজ রিচ। এই রিচ মানে বড়লোক না, এই রিচ মানে সমৃদ্ধ। তাহলে বাংলাদেশ কুজিন ইজ রিচ, সমৃদ্ধ এন্ড ভ্যারিড। ভ্যারিড শব্দের অর্থ কি জানো? ভ্যারিড শব্দের অর্থ বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় শব্দের অর্থ বলতে বোঝায় বিভিন্ন প্রকার ভেদ। দেখবা বাংলাদেশে বিভিন্ন প্রকারের খাবার দাবার পাওয়া যায়, বিভিন্ন প্রকার, বিভিন্ন কোয়ালিটির। তাহলে বাংলাদেশের কুজিন ইজ রিচ এন্ড ভ্যারিড। বাংলাদেশের খাদ্য প্রণালী বা রন্ধনশৈলী অনেকটা কি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসিস। স্পাইসিস শব্দের অর্থ কি? মশলা। মশলা তো তোমরা অনেকেই জানো, অনেকে মশলার দোকানে যাও, বিভিন্ন ধরনের কি মশলা আছে না, সেই মশলাগুলো। উই হ্যাভ ডেলিসিয়াস। ডেলিসিয়াস মানে কি? ডেলিসিয়াস মানে সুস্বাদু। উই হ্যাভ ডেলিসিয়াস এন্ড অ্যাপিটাইজিং ফুড। অ্যাপিটাইজিং ফুড বলতে বোঝায় কিছু খাবার আছে না, যে খাবার দেখলেই কি হয় আমাদের ইচ্ছা করে খেতে। এখন তুমি চিন্তা করো, যখনই কোনো মিষ্টি দেখতে ইচ্ছা হয়, মিষ্টি দেখার পরে কি আমরা খাবারটা খেতে আমাদের ইচ্ছা করে। অর্থাৎ টক জাতীয় খাবার বা বিভিন্ন ধরনের খাবার কি আমাদের ইচ্ছা করে না? খাবার দেখলেই কি সেটার প্রতি আমরা বিমোহিত হয়ে যাই। সেই অ্যাপিটাইজিং শব্দের অর্থ হচ্ছে কোনো খাবারের প্রতি আকর্ষিত হওয়া। তাহলে এন্ড অ্যাপিটাইজিং ফুড। স্ন্যাক শব্দের অর্থ কি? হালকা খাবার। এন্ড সুইট, সুইট মানে মিষ্টি। তাহলে উই হ্যাভ ডেলিসিয়াস, আমাদের কি আছে? সুস্বাদু খাবার আছে। এন্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স এন্ড সুইটস, তাহলে আমাদের হালকা খাবার, মিষ্টি এবং অনেক ধরনের আকর্ষিত করে মানুষকে এমন ধরনের খাবার দাবার আছে। কাদের আছে? বাংলাদেশ কুজিন, মানে বাংলাদেশি যে খাবার দাবার সেগুলোর ভিতরে। এগুলো ভালো করে দেখো, এগুলো পড়লে তোমার এমসিকিউ আনসার করতে পারবা, রিটেনের আনসার করতে পারবা, মানে যে আনসার কোশ্চেন গুলো, এবং সামারি ভালো করে পড়তে পারবা এবং আনসার করতে পারবা। বলছে বয়েলড রাইস। বয়েলড রাইস বলতে একবারে ডিরেক্ট বলবা, বয়েলড রাইস বলতে কাকে বোঝায়? ভাতকে বোঝায়।
বয়েলড রাইস ইজ স্ট্যাপল ফুড, বয়েলড রাইস ইজ আমাদের প্রধান খাদ্য। স্ট্যাপল শব্দের অর্থ প্রধান, এখানে স্ট্যাপল শব্দের অর্থটা প্রধান অর্থে ব্যবহৃত। প্রধান, প্রধান শব্দের অর্থ কি জানো? প্রধান মানে কি প্রাইমারি, অথবা কি বলতে পারো মেইন। তাহলে প্রাইমারি বা মেইন শব্দটা এখানে ইউজ করা হয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার মেইন ফুড, মানে ভাত আমাদের প্রধান খাদ্য। অনেক খাবার আছে, এই খাবারের ভিতরে একটা খাবারটা কি, সেটা হচ্ছে ভাত। ইট মেইন সোর্স অফ প্রোটিন, না সরি তার আগে দেখো ইট ইজ সার্ভড, তারপরের লাইন আছে ইট ইজ সার্ভড। সার্ভড মানে কি পরিবেশন করা। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি, ভ্যারাইটি শব্দের অর্থ কি জানো? ভ্যারাইটি শব্দের অর্থ বৈচিত্র্যময়। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, ভেজিটেবল মানে শাকসবজি। কারি মানে কি? কারি মানে বিভিন্ন ঝোল যেটাকে বলে। ল্যান্টিন স্যুপস মানে কি জানো? মসুর ডাল। তোমাদের ভিতরে কার কার মসুর ডাল ফেভারিট লেখো তো। সৃজিতা রয়, রামিসা, নাফিজ, বলো মসুর ডাল কার কার ফেভারিট? সুভা, শান্ত, নাফিজ, আলামিন, সাফিন, রানজিন, ইনান, সাইফ, মাহি, রামিসা, ভেরি গুড। অনেকের ফেভারিট, আমাদের অনেকেই কি মসুর ডাল ফেভারিট। তো দেখো কারি, লেন্টিল স্যুপ, ফিশ মানে মাছ, মিট মানে মাংস। তাহলে এই ভাতটা কার সাথে পরিবেশন করা হয়? ভাতটা পরিবেশন করা হয় ভেজিটেবলের সাথে, কারির সাথে, লেন্টিল স্যুপসের সাথে, ফিশের সাথে, মিটের সাথে। ফিশ ইজ দ্য মেইন সোর্সেস অফ প্রোটিন। তাহলে প্রোটিনের প্রধান যে উৎস সেটা কোত্থেকে আসে? সেটা আসে ফিশ থেকে। ফিশ মানে মাছ। আর প্রোটিন শব্দের অর্থ কি বলতো তোমরা? প্রোটিন শব্দের অর্থ আমিষ। তাহলে আমরা আমিষের যে প্রধান উৎস সেটা কোথা থেকে পাই? ফিশ থেকে পাই। ফিশ আর নাও কাল্টিভেটেড, কাল্টিভেটেড মানে চাষ করা। তাহলে ফিশ এখন চাষ করায় কোথায়? পন্ডসে। পন্ডস মানে কি? পুকুরে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। তোমরা অবশ্যই জানো আমাদের দুই ধরনের ওয়াটার আছে, একটাকে বলা হয় স্বাদু পানির মাছ, আর একটাকে বলা হয় লবণাক্ত পানির মাছ। তো আমাদের বাংলাদেশে অনেক স্বাদু পানির মাছ আছে। তা অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার। সেগুলো কোথা থেকে পাওয়া যায়? লেক, লেক মানে কি হ্রদ, আর রিভার মানে কি নদী। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40 প্রজাতির প্রায় মাছ আছে যেগুলো প্রায়ই দেখা যায়। সাম অফ দেম আর কার্প, সেগুলোর ভিতরে কার্প আছে, রুই আছে, কাতলা আছে, মাগুর আছে। মাগুরকে বলা হয় ক্যাটফিশ। মাগুরকে কি বলা হয়? ক্যাটফিশ। তারপর দেখো চিংড়ি আছে, চিংড়ির ভিতরে প্রাউন আছে আর শ্রিম্প আছে। গলদা চিংড়ি বলা হয়, বাগদা চিংড়ি বলা হয় এগুলো। শুটকি অর ড্রাইড ফিশ, শুটকি অর ড্রাইড ফিশ। শুটকি অনেকেই জানো, শুটকিটাকে কি বলে? আর পপুলার শুটকি আর ড্রাইড ফিশ মানে যেগুলোকে, যে মাছগুলোকে শুটকি মানে পর্যায় প্রক্রিয়া করার পরে শুটকি তৈরি করা হয়, এগুলো বাংলাদেশে প্রচন্ড পরিমাণে ভালো। হোয়াট ইজ কার্প? কার্প হচ্ছে যে মাছগুলো শেষে কি কার্প লেখা থাকে। কার্প মাছ চিনো না? কার্প মাছগুলো অনেক আছে, যেমন রুই, কাতলা, এগুলো। অ্যাপিটাইজিং শব্দ হতো কাউকে আকর্ষিত করা খাবারের দিকে। হ্যাঁ তানিমা, মেসেজগুলো আসে, বলো কি মেসেজ? মরিয়ম, কনগ্রাচুলেশন। হ্যাঁ কারি মানে তরকারি, ভেরি গুড। সাইল, ভেরি গুড। নাফিস, ড্রাইড ফিশ বলতে বোঝায় যে মাছটাকে তোমাকে রোদে শুকানো হয়, শুকানোর পর এটা অনেক দিন ধরে তুমি কোথাও রাখতে পারবা, মানে ইয়ে করে একটা সংরক্ষণ করে, সেটাকে শুটকি মাছ বলা হয়, যেটাকে শুটকিকে পর্যায়ক্রমে রাখা হয়। কক্সবাজারে গেলে দেখতে পারবো অনেক শুটকি বিক্রি হয়। তো তারপরে দেখো হিলসা, হিলসা মানে কি ইলিশ, ইজ ভেরি পপুলার, এটা অনেক জনপ্রিয়। হিলসা কি? অনেক জনপ্রিয় অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ। এখানে একটা আর্টিকেল, এখানে তোমরা একটা প্রিপজিশন শিখে রাখো। প্রিপজিশন কি? যদি দুইয়ের মাঝে তুলনা করা হয় তখন বিটুইন হয়। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন রহিম অ্যান্ড করিম। আবার যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে ভাগ করে দাও, তখন কি হবে? অ্যামং। তাহলে বলছে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের ভিতরে এই ইলিশটা কি অনেক জনপ্রিয়, সেই কারণে এখানে কি আছে? অ্যামং। তারপরে দেখো পান্তা ইলিশ মানে পান্তা ইলিশ, পান্তা এবং ইলিশ এটা তো বুঝো। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যগত। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার, ঐতিহ্যগত ভাবে কি একটা ভালো সমৃদ্ধ খাবার।
অফ পান্তা ভাত, যেটা পান্তা ভাতের সাথে পরিবেশন করাই। এটা কি পান্তা ভাতের সাথে এক ধরনের মাছ আছে, সেই মাছটাকে কি বলে, আমাদের ফেভারিট মাছ কি মাছ জানো, ইলিশ মাছ। সেই ইলিশ মাছটাকে যখন আমরা খাই সেটাকে বলা হয় পান্তা ইলিশ। পান্তা ভাত এবং ইলিশ যখন একসাথে পরিবেশন করা হয় সেটাকে বলা হয় পান্তা ইলিশ। কিভাবে করা হয় দেখো, ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার। তাহলে ইট ইজ স্টিম রাইস মানে রান্না করা যে ভাত, এই ভাতটা রান্না করার পরে আবার কি করতে হবে, সোকড ইন ওয়াটার, জলে ভেজাতে হবে। তাহলে স্টিম রাইস তোমার রান্না করা ভাত, সোকড ইন ওয়াটার জলে ভিজিয়ে রাখবা। অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা, এবং ফ্রাইড মানে কি ভাজা ইলিশ, সেই ভাজা ইলিশের সাথে দিবা। অফেন টুগেদার উইথ এ ড্রাইড ফিশ, কখনো কখনো এই যে ড্রাইড ফিশ, ড্রাইড ফিশের অপর নাম কি, শুটকি মাছ। সিদ্ধ ভাত, ভেরি গুড। পিকলস, পিকল শব্দের অর্থ আচার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিনিং। পিকল শব্দের অর্থ আচার। লেন্টিল স্যুপ অর গ্রিন চিলিজ, গ্রিন চিলি মানে কি, গ্রিন চিলি বলতে বোঝানো হচ্ছে কাঁচা ঝাল বা কাঁচা মরিচ। অ্যান্ড অনিয়ন, অনিয়ন শব্দের অর্থ কি, পেঁয়াজ। ইট ইজ এ পপুলার ডিশ, এটা কি, এটা জনপ্রিয় খাবার অন দা পয়লা বৈশাখ। তাহলে তোমার পরীক্ষায় যদি কোশ্চেন আসে পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার কি, পয়লা বৈশাখের জনপ্রিয় খাবার হচ্ছে পান্তা ইলিশ। পান্তা ইলিশটা কি, পান্তা ইলিশ হচ্ছে রান্না করা ভাত বা সিদ্ধ ভাত, সেটাকে তুমি জল দিয়ে ভিজিয়ে রাখবা। ভিজিয়ে রাখার পরে এটা তুমি সার্ভ করবা। সার্ভ মানে কি, পরিবেশন করবা কি দিয়ে, ফ্রাইড ইলিশ, ভাজা ইলিশ দিয়ে। স্লাইস মানে টুকরা বা অংশ। অফেন টুগেদার উইথ এ ড্রাইড ফিশ, কখনো কখনো এটা শুটকি মাছ দিয়েও তুমি দিতে পারো, অথবা সেটা আচার দিয়েও তুমি খেতে পারো। লেন্টিল স্যুপ মানে মসুরের ডাল দিয়েও খেতে পারো, অথবা গ্রিন চিলিজ তার মানে কাঁচা ঝাল দিয়েও খেতে পারো, কাঁচা মরিচ দিয়েও খেতে পারো। অ্যান্ড অনিয়ন, পেঁয়াজ দিয়েও খেতে পারো। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ, এটা হচ্ছে পয়লা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। সক মানে ভিজিয়ে রাখা। প্ল্যাটার মানে কোন একটা অংশ বিশেষ বা কোন একটা বিশেষ ধরন। মাহাতির, তোমার মেসেজ আসে, ভেরি গুড। সাইডে প্রাইমারি লিখেছি, প্রাইমারিটা হচ্ছে বয়েলড রাইস ইজ আ স্ট্যাপল ফুড। স্ট্যাপল শব্দটা এখানে প্রাইমারি বা মেইন অর্থে ইউজ করা হয়েছে, স্ট্যাপল। দেখো তারপরে আমরা যাই, দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ আর ভেরি ফন্ড অফ সুইট। ফন্ড মানে কি, পছন্দ করা। ফন্ড মানে কি, পছন্দ করা। বলছে দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, কি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। অলমোস্ট প্রায়, অল বাংলাদেশি প্রায় সমস্ত বাংলাদেশি, ওম্যান মানে প্রায় বাংলাদেশি সমস্ত নারীরা, প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি, তৈরি করা। বলছে অলমোস্ট অল বাংলাদেশি ওম্যান প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। সাম মানে কি, কিছু, ট্র্যাডিশনাল মানে কি, ঐতিহ্যগত, আর সুইট মানে কি, মিষ্টি। তাহলে বাংলাদেশের অনেক নারীরাই কি করে, মিষ্টি তৈরি করে। সেগুলো কি, পিঠা, এ টাইপ অফ সুইটস। পিঠা কি, এক ধরনের মিষ্টি। প্ল্যাটার বলতে বোঝানো হয়েছে কয়েকটা জিনিস নিয়ে একটা সমষ্টিগতভাবে খাদ্য। প্ল্যাটারে যেমন থাকতে পারে, তুমি রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে কেমন থাকে, বলে বিরিয়ানি দিবে, বিরিয়ানির সাথে ডিম থাকবে এবং কি থাকবে, আচার থাকতে পারে। তাহলে প্ল্যাটার হচ্ছে কয়েকটা, তিনটা বা দুইটা তিনটা খাবারের সমষ্টি, এটাকে একটা প্ল্যাটার বলে। যেমন তোমাকে যদি পান্তা ইলিশের প্ল্যাটার বলি, তাহলে পান্তা ইলিশের প্ল্যাটারে কি থাকবে, পান্তা ভাত থাকবে, ইলিশ মাছ থাকবে, কাঁচা মরিচ থাকবে, এটা একটা প্ল্যাটার। তা না, আবার বলো, স্টিমড মানে কি, স্টিম মানে সিদ্ধ। শরীফ উর রহমান, ভেরি গুড। চিন্ময়, তোমার মেসেজ আসে, কাল্টিভেট, চাষ করা। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করছি, ভেরি গুড। প্ল্যাটার মানে বিকতালা, ভেরি গুড। কুইজেস অনেকগুলো আছে, 9টা কুইজ আছে। হ্যাঁ দেখো, তারপরে পিঠা কি, পিঠা হচ্ছে টাইপ অফ সুইটস, সেটা কোথা থেকে তৈরি করা হয়, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার মানে কি, চালের গুঁড়া। তোমাদের একটা কোশ্চেন বলছে পিঠা, পিঠা তোমরা সকলেই খায় শীতকালে, আর যারা গ্রামে আছো তারা কি রস গুড় বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছ। তো এই পিঠাটা কি দিয়ে তৈরি করা হয়, টাইপ অফ সুইট, এটা এক ধরনের মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। এখানে একটা মজার জিনিস আছে, তোমার এখন শেখাবো। এই যে এখানে মেড ফ্রম, তুমি যখন তোমার বইটা পাবা, বইটা পাওয়ার সময় কখনো কখনো একটা জিনিস দেখবা, কখনো তোমার বইয়ে দেখবা
মেড অফ পাবা, কখনো দেখবা মেড ফ্রম পাবা, আবার কখনো কখনো মেড ইন পাবা। তোমরা কমেন্ট বক্সে লেখো তো এদের কোনো আছে কিনা, যে কখন অফ বসাবো, কখন ফ্রম বসাবো, কখন ইন বসাবো। এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। আমরা যদি এখন এটা ভালো করে শিখি তাহলে প্রিপজিশনে তুমি এটা অনায়াসে আনসার করতে পারবে। কখন মেড অফ হয়, কখন মেড ফ্রম হয়, কখন মেড ইন হয়। তিনটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কখন কি হয় বলো? পার্থক্য আছে তোমরা জানো, বলো পার্থক্য। আমি শেখাই দিচ্ছি। মেড অফ হচ্ছে কোন জিনিস তৈরি করা হয়েছে, কোন জিনিস তৈরি করা হয়েছে এবং বোঝা যায়। আর মেড ফ্রম হচ্ছে কোন জিনিস তৈরি করা হয়েছে কিন্তু বোঝা যায় না। আর মেড ইন এর পরে দেশের নাম। তাহলে একটু ভালো করে বোঝো, কোথায় মেড অফ বসাবা? একটা জিনিস থেকে তৈরি করা হয়েছে কিন্তু তৈরি করা হয়ে যাওয়ার পর সেই জিনিসটা দেখা যায়, সেটা হচ্ছে মেড অফ। যেমন তুমি বলতে পারো দা চেয়ার ইজ মেড অফ উড। আমি যে চেয়ারটা, আমরা চেয়ার দেখি না, চেয়ার কিসে থেকে তৈরি করে? উড দিয়ে তৈরি করায়, মানে কাঠ দিয়ে তৈরি করায়। তা কাঠ দিয়ে যদি চেয়ার তৈরি করায়, চেয়ার দেখা যায় না, চেয়ার বোঝা যায় না। চেয়ার বোঝা যায় যেটা কাঠ দিয়ে তৈরি, সেই কারণে আমি কি লিখবো? মেড অফ। কিন্তু তোমাকে যদি বলি, তুমি যে পেপার লিখছো, আমি যদি বলি দা পেপার ইজ মেড ফ্রম উড। তোমরা অনেকেই জানো, তোমরা যে খাতাটায় লিখছো, এই খাতাটা কোথা থেকে তৈরি হয়? উড থেকে তৈরি হয়। দ্যাট মিনস এটা বাঁশ থেকেও তৈরি হতে পারে, যে কোনো কাঠ থেকেও তৈরি হতে পারে। তো এই খাতাটা যে কাঠ থেকে তৈরি হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? তোমার খাতায় কি বোঝা যাচ্ছে? তুমি যে খাতাটা লিখছো, এই খাতাটা কাঠ থেকে আসছে, তুমি বুঝতে পারছো, মানে ধরতে পারছো না। তাহলে যেটা তুমি ধরতে পারবা সেই জায়গায় তুমি কি বসাবা? অফ বসাবা। আর যেটা তুমি ধরতে পারবা না সেই জায়গায় কি বসাবা? ফ্রম বসাবা। সেই কারণে দ্য পেপার ইজ মেড ফ্রম উড। আর মেড ইন কোথায় হবে? মেড ইন এর পর কোন দেশ দিতে পারো, যেমন মেড ইন বাংলাদেশ। তাহলে আশা করি এরপরে যদি মেড দিয়ে পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, তাহলে তুমি কি করবা? যদি কোনো কিছু তৈরি হয় সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে বুঝতে পারলে অফ দিবা, না বুঝতে পারলে ফ্রম দিবা। আর কোন দেশের নাম থাকলে মেড ইন এর পরে সেই দেশের নামটা বসাই দিবা। যদি বুঝে থাকো ওয়াই লিখবা, আর না বুঝে থাকলে এন লিখবা। আমি আবার বোঝাবো। অনিয়ন মানে পেঁয়াজ। ভেরি গুড, সকলেই বুঝছো আশা করা যায়। তাহলে তুমি একটু চিন্তা করো, তাহলে তোমাকে যদি এখন বলা হয় মেড ইন, তাহলে মেড ইন এর পরে দেশের নাম। মেড ফ্রম, তার মানে ওই জিনিস যে তৈরি আছে তুমি ধরতে পারছো না। আর মেড অফ, তার মানে ওই জিনিস যে তৈরি আছে তুমি ধরতে পারছো। ভেরি গুড। আরেকটা কোশ্চেন দিয়ে দেখি, তাহলে বুঝবা। দা বোতল ইজ মেড ড্যাশ। এইটা যদি বোঝো তাহলে বুঝতে পারবো যে সকলে বুঝছো। আমরা অনেকে বোতল দেখি, এই বোতলটা কিসের থেকে তৈরি করা হয়? বোতলটা প্লাস্টিকের থেকে তৈরি করা হয়। যখন তুমি বোতলটা দেখো, এটাকে যদি দেখতে পারো না কার থেকে তৈরি আছে, প্লাস্টিকের তৈরি আছে, তাহলে আনসারটা লেখো। অফ হবে না ফ্রম হবে? এই সকলে ঠান্ডা মাথায় আনসার করো। রৌনক, সাফিয়া, হাজি, মাইশা, শান, শিফাত, সঞ্চিতা, সুমাইয়া, জ্যোতির্ময়, সাফা, মাইমুনা, তোমাদের ধন্যবাদ। তোমরা তো বুঝতে পারছো বোতলটা কোথা থেকে তৈরি হয়েছে? প্লাস্টিক থেকে। তার মানে দেখা যায়, আর দেখা গেলে বা বোঝা গেলে সেখানে অবশ্যই কি হবে? অফ হবে। বুঝতে পারছো? তুমি যে প্লাস্টিকের বোতলে কি বিভিন্ন ধরনের কিছু খাও না, প্লাস্টিকের বোতলে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাও, তাহলে বুঝতে পারছো। ভেরি গুড। তাহলে আমরা একটু আমাদের প্যাসেজে যাই। দেখো, এই যে পিঠাটা ছিল, পিঠাটা প্রথমে কি ছিল? চালের গুঁড়া ছিল। চালের গুঁড়া দিয়ে যদি তুমি পিঠা বানাও, তুমি কি ধরতে পারো যে এটা চালের গুঁড়া ছিল? তখন একটা অন্য কিছু হয়ে যায় না? তাহলে কি বলতে পারা যায় না এখানে মেড ফ্রম হবে? ভেরি গুড, তোমরা সকলে বুঝছো।
তারপর দেখো, তারপর বলছে পিঠাটা এ টাইপ অফ সুইট, এক ধরনের মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লোর, মানে চালের গুঁড়া থেকে তৈরি করা হয়। সুগার, সুগার মানে কি চিনি। সিরাপ, সিরাপ বলতে বোঝায় যাদের গ্রাম অঞ্চলে বাসা তারা প্রায়ই দেখতে পারবা খুব ফেভারিট একটা খাবার পাওয়া যায়, রস যেটাকে বলে খেজুরের রস, অনেকের ফেভারিট। খেজুরের রসটাকে ইংরেজিতে কি বলা হয়? সিরাপ বলা হয়। অথবা মোলাসেস, মোলাসেস শব্দের অর্থ গুড়, এটা হচ্ছে খেজুরের রস, এটা হচ্ছে খেজুরের গুড়। অ্যান্ড সামটাইমস মিল্ক, কখনো কখনো দুধ ইউজ করা হয়। ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য ইন্টার পপুলেশন, সমস্ত জনগণ এই খাবারটাকে পছন্দ করে। মোলাসেস শব্দের অর্থ গুড় বোঝায়। মোলাসেস শব্দের অর্থ কি? গুড়। খেজুরের গুড় হইতে পারে অথবা আখের গুড় হইতে পারে, এক কথা এটাকে কি বলবো? গুড়। মোলাসেস শব্দের অর্থ কি? গুড়। তারপর দেখো, ডিউরিং উইন্টার, শীতের সময় পিঠা উৎসব। পিঠা উৎসব মানে কি? উৎসব বলতে বোঝায় এক ধরনের সেলিব্রেশন প্রসেস, মানে অনেক মানুষ থাকবে, বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক একটা অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে উৎসব। পিঠা উৎসব বলতে কি বোঝায়? মিনিং মানে অর্থ। পিঠা উৎসব অর্থ পিঠা ফেস্টিভ্যাল। পিঠা উৎসব বলতেই কি বোঝায়? পিঠা ফেস্টিভ্যাল। পিঠা ফেস্টিভ্যাল আছে এমন একটা অনুষ্ঠান যেখানে তুমি যদি বড় হয়ে, অনেকের স্বপ্ন আছে আমি মেডিকেলে পড়বো, বুয়েটে পড়বো, ঢাকা ইউনিভার্সিটি পড়বো, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পড়বা বিশেষ করে এই সময়তে বিভিন্ন ধরনের এই পিঠা উৎসব আছে। এখন হচ্ছে বিভিন্ন পিঠা উৎসব, অনেক স্টল সাজানো থাকে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পিঠা খাই, এটা হচ্ছে পিঠা উৎসব। হ্যাঁ, উডেন আর উড প্রায় সেম। উডেন বলতে বোঝায় উড থেকে তৈরি, আর উড মানে শুধু উড। উড মানে একটা হচ্ছে, উড মানে শুধু কাঠ, আর উডেন বলতে কাঠ জাতীয় পদার্থ। The mobile phone is made in বাংলাদেশ। ক্যাজুয়াল মানে কি? স্বাভাবিক। ইজ অর্গানাইজড, অর্গানাইজড মানে কেউ এটাকে পরিচালনা করছে। বাই ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ভিন্ন ভিন্ন। গ্রুপস মানে কি? বিভিন্ন ধরনের লোক বা বিভিন্ন ধরনের শ্রেণী, অফ পিপুল। তাহলে পিঠা উৎসব ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপুল, বিভিন্ন ধরনের লোকের মাধ্যমে এই পিঠা উৎসব হয়ে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, সুইট মানে মিষ্টিটা ডিস্ট্রিবিউট করা হয় অ্যামং ক্লোজ রিলেটিভস। ক্লোজ রিলেটিভ বলতে কি বোঝায়? নিকট আত্মীয়। তাহলে মিষ্টিটা ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেওয়া। ক্লোজ মানে কি? নিকট। রিলেটিভ মানে কি? আত্মীয়। তাহলে তুমি নিকট আত্মীয়দেরকে ভাগ করে দিবা। কখন ভাগ করে দিবা? হোয়েন দ্যার ইজ গুড নিউজ, যখন তোমার কোনো ভালো সংবাদ হবে। যেমন বার্থ, মানে কেউ যদি কোনো জন্মগ্রহণ করে, কারো বাড়িতে বিভিন্ন ধরনের ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তুমি কি করবে? পিঠাটা, মিষ্টিটা ভাগ করে দিবা। অথবা ওয়েডিংস মানে কারো বিবাহ অনুষ্ঠান হইলে। প্রমোশন মানে পদোন্নতি, কেউ চাকরিতে পদোন্নতি পেলে তখন এই মিষ্টিটা ভাগ করে দিবা। পিঠা মানে পিঠাই। সুইটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টি আর মোস্টলি মিল্ক বেসড, সাধারণত কি বেসড মানে দুধ কেন্দ্রিক। মানে বাংলাদেশের যতগুলো মিষ্টি, সব মিষ্টিতে কি ইউজ করা হয়? প্রায় অধিকাংশ মিষ্টিতে দুধ ইউজ করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, প্রায় কমন যেটা হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গুলাবজাম, কালোজাম এন্ড চমচম। তোমাদের এই মিষ্টিগুলোর ভিতর ফেভারিট কোন মিষ্টি বলো? কমেন্ট বক্সে জানাও। মুস্তাকিম, আফিয়া, প্রান্ত, রিমঝিম, লামিয়া, ইয়াসানা, আফরিন, ভেরি গুড। তাহলে আমাদের সকলের কি মিষ্টি পছন্দ, আর বাংলাদেশের সমস্ত মিষ্টি কি বেসড? মিল্ক বেসড। এই যে এখানে পাইছি আমরা। তারপর বলছে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন। তাহলে বাংলাদেশে প্রায় দেয়ার আর 100, প্রায় 100 কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ অংশ, অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপুল। বাংলাদেশের জনগণের জন্য মিষ্টি হচ্ছে একটা অতি আবশ্যক জিনিস। কেন? বাংলাদেশের যখনই কোনো খুশির সংবাদ, যখনই কোনো পদোন্নতি পাওয়া যায়, তখনই কি দেওয়া হয়? ক্লোজ রিলেটিভ, নিকট আত্মীয়র মাঝে এই মিষ্টিটা আমরা বিতরণ করি। তো প্রথমে কি করবা? আমরা এই প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ার পরে
আমাদের যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই ভোকাবুলারি ব্যাংক, এটা অনেক সুন্দর করে পড়বো। এর জন্য কি করব, একটা আমরা খাতা তৈরি করব। এই খাতাতে প্রতিদিন কি করব, ভোকাবুলারি লিখবো। ভোকাবুলারি লিখলে কি হবে, আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট দিব, এসএসসি তে লিখবো, এইচএসসি তে লিখবো, ইভেন আমরা যখন ক্লাস 8 এর বিভিন্ন প্যারাগ্রাফ লিখবো, কম্পোজিশন লিখবো, ফর্মাল লেটার লিখবো, তখন আমার আর মুখস্থ করা লাগবে না। তখন আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যতটা প্রিপারেশন নিব, আমার এই ভোকাবুলারি থেকে সেটা হয়ে যাবে। তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের সেই কথাটা হচ্ছে, তোমরা যখন ভোকাবুলারি পড়ো, দেখো এই কমা, এই দুইটা ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লেখা থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এটা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য, তোমরা যে কষ্ট করে পার্টস অফ স্পিচ পড়ো, যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, এটা অনায়াসেই তুমি বের করতে পারবা কিভাবে হয়। তো তোমাদের একটা সহজ আমি একটা টেকনিক শেখাই দিচ্ছি কিভাবে বের করবা। যদি কখনো কোন একটা সেন্টেন্সে দেখো আর্টিকেল আছে, কি আছে, আর্টিকেল আছে, এবং আর্টিকেলের পরে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, এইটাকে বলবা হচ্ছে নাউন। যদি কখনো দেখো আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, তাহলে চোখ বন্ধ করে বলবা এইটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আজকের থেকে মনে রাখবে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাকে নাউন বলবা, আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে লাস্ট ওয়ার্ডকে নাউন বলবা, তার আগের ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলবা। তাহলে তোমার এই যে এখানে যে অংশগুলো দেওয়া আছে এটা অটোমেটিক্যালি তুমি সলভ করতে পারবা। আর তোমার সহজ একটা উপায় হচ্ছে, তোমরা সাধারণত নাউন বসে, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডভার্ব বসে। এটা একটু ভালো করে মনে রাখবা। যেমন তুমি ছোটবেলায় পড়ে এসছো এবং লিখে এসছো, কি লিখে এসেছো, লিখে এসেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে কি লেখো, কোশ্চেন লেখো। তাহলে তুমি যদি এটাকে একটু ভাঙো তাহলে কিভাবে লেখো, তাহলে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তুমি একটা চিন্তা করো, তোমাকে কি শেখাইছি, ইংরেজি গ্রামারের ফর্মুলেশন আছে, লাস্ট ওয়ার্ড যদি আমার নাউন থাকে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি, অ্যাডভার্ব। তো আমরা সকলেই জানি কোশ্চেন হচ্ছে আমার একটা নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, আর অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে বলো তো, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, অ্যাডভার্ব বসবে। এখন আমার কোশ্চেন, অ্যাডভার্বের পূর্বেও কি বসতে পারে, অ্যাডভার্বের পূর্বেও কি বসতে পারে, অ্যাডভার্ব। তাহলে তোমার কষ্ট করে পার্টস অফ স্পিচ রুলস বাই রুলস পড়া লাগবে না। তুমি কি শিখলে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে কি, অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো নাউনকে কে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে কে মডিফাই করছে, অ্যাডভার্ব। আজকে থেকে যেন মনে থাকে। তাহলে যদি আমার দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমি বলবো নাউনের পূর্বেটা কি, অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে কি হলো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি, অ্যাডভার্ব। আর চারটা থাকলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বেও কি, অ্যাডভার্ব। আর নাউন কিভাবে শিখাইছিলাম, যদি কখনো আর্টিকেল থাকে, তাহলে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেলের পরের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে, তাহলে বয়টা এখানে কি, নাউন। কিন্তু আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে যেমন দেখো এ গুড বয়, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তার মানে এটাকে আমি কি বলবো, নাউন, আর এটাকে আমি কি বলবো, অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম। এখন যদি তিনটা ওয়ার্ড থাকে আর্টিকেল, কি করবে, একদম সহজ নিয়ম শেখাইছি, কি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি, অ্যাডভার্ব। তাহলে তোমাকে বলা যায় না এ ভেরি গুড বয়, এটা নাউন, নাউনের পূর্বে কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি, অ্যাডভার্ব। সকলে কি বুঝছো না, মাথার উপর দিয়েছে বলো তো। আমি কি শেখালাম, যদি বুঝো ওয়াই লিখবা, না বুঝলে এন লিখবা, আমি আবার বোঝাবো। আমরা শিখলাম ইংরেজি গ্রামারের বেসিক রুলস হচ্ছে লাস্ট ওয়ার্ড নাউন, তার পরেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা কি, অ্যাডভার্ব। তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি, অ্যাডভার্ব। ভেরি গুড। তোমরা যদি এইগুলো ভালো করে বোঝো তাহলে তোমার জন্য ইংরেজি একদম ইজি। পড়তে হবে এখন থেকেই, মানে চিন্তা ভাবনা করতে হবে আজ থেকে 10 বছর পর আমি কি করব। আজকের থেকে চিন্তা করতে হবে আমি ঢাকা ইউনিভার্সিটি টপ সাবজেক্টে পড়বো, কিংবা বুয়েটের টপ সাবজেক্টে পড়বো, মেডিকেলের টপ সাবজেক্টে পড়বো। আর চিন্তা রাখতে হবে আমাকে ক্লাস ফার্স্ট হইতে হবে, আমাকে স্কুল ফার্স্ট হইতে হবে। ভেরি গুড। আমি আবার বোঝাচ্ছি, যদি কখনো একটা আর্টিকেল আসছে, আর্টিকেলের পর একটি ওয়ার্ড আছে সেটা নাউন, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। বিষয়টা হচ্ছে এমন, এটা ইংরেজি গ্রামারের লাস্ট ওয়ার্ড নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি, অ্যাডভার্ব। এইভাবে চলে। ভেরি গুড, সকলেই বুঝছো। রামিসা ভেরি গুড, তাসিন সাদ ওকে। তো দেখো এরপরে আমাদের কুইজ আছে, আমরা কুইজে যাব, কুইজটা লঞ্চ করব, তোমরা আনসার করবা। আমরা আগে কুইজটা পড়ি, হাত নিয়ে রাখো, সবার আগে কে দিতে পারো আনসার। বলছে হুইচ অফ দিস মিনস দ্য অপোজিট,
হুইচ অফ দিস মিনস দ্য অপোজিট অফ ডিফারেন্ট। এদের ভিতরে ডিফারেন্ট শব্দটার অপোনেন্ট অর্থ কি? অপোজিট বা অপোনেন্ট মানে ডিফারেন্ট শব্দটির বিপরীত শব্দ কোনটা? এই যে ডিফারেন্ট একটা শব্দ, এই শব্দটার বিপরীত শব্দ কোনটা? এই চারটা অপশনের ভিতরে আমরা একটা পোল করছি, আনসার করো। তো দেখো ডিফারেন্ট শব্দের অর্থ কি? ডিফারেন্ট শব্দের অর্থ তো ভিন্ন, আর ভিন্ন শব্দের অর্থ আমার কি দেখতে হবে? বিপরীত শব্দ কি? আমরা জানি আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে সবগুলো এক, মানে সমান। ভ্যারিড মানে কি? বৈচিত্র্যময় বা বৈচিত্র্য। আনকমন মানে কি? আলাদা। কন্ট্রাস্টিং মানে কি? বৈপরীত্য মানে বিপরীত। আমার চেয়েছে ভিন্ন, এর বিপরীত শব্দ কি? তাহলে প্রত্যেকটা কি সমান? আমার উত্তরটা হবে আইডেন্টিক্যাল। মানে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, আর আইডেন্টিক্যাল মানে কি? সকলেই সমান। তাহলে ডিফারেন্ট শব্দটার অ্যান্টোনিম হচ্ছে আইডেন্টিক্যাল। দেখা যাক আমাদের লিডার বোর্ডে কি আছে। লিডার বোর্ডে প্রথমে সাইয়ান আছে, মুকাদ্দিম আছে, রূপকথা আছে, তারপরে কি আছে দেখো, আরহি দিলাম, সিমরিন, সাইফ, আলবাসা, সাইরা, সাপিন, আদিবা। তোমাদেরকে ধন্যবাদ। আর ফার্স্টেস্ট ফিঙ্গার থ্যাংক ইউ। প্রথমে চারজনই আনসার করছো। তাহলে এইভাবে হচ্ছে আনসার। পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো ফেস করতে পারো। সো এটা আমাদের আনসার। পরবর্তী কুইজ দেখো। পরবর্তীটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ডেলিসিয়াস। ডেলিসিয়াস হচ্ছে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সিনোনিম কি? সিনোনিম শব্দের অর্থ কি? সমার্থক কি? দেখো কুইজে পোল আনসার করো, কে সবার প্রথমে আসতে পারো দেখি। ভেরি গুড, তোমরা সকলে আনসার করছো 92%। দ্যাট মিন 520 জনই কারেক্ট আনসার করে ফেলেছো। তোমরা তো অনেকই ইন্টেলিজেন্ট। ঠান্ডা মাথায় যখনই কোশ্চেনটা আসবে একটা পড়তে হবে, পড়ে তারপর আনসার করতে হবে, তাহলে অনেক সময় ভালো হবে। তো এখন থেকে তোমাদের ডিটারমিনেশন অনেক বড় রাখবা। আজ থেকে আগামী 5 বছর পর তোমার নিজেকে কোথায় নিয়ে যেতে চাও, এই স্বপ্নটা এখনই দেখতে হবে। আর এখন শুধুমাত্র তোমাকে ক্লাস ফার্স্টের দিকে চিন্তা করতে হবে না, তোমাকে স্কুল ফার্স্টের দিকে চিন্তা করতে হবে। আরো স্কুলের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ, তারপরে তোমার মনে করো সৃজনশীল মেধা অন্বেষণ প্রজেক্ট, এইগুলোতে তুমি অংশগ্রহণ করে শুধুমাত্র নিজের স্কুলের ভিতরে তোমাকে আবদ্ধ থাকতে হবে না। স্কুলের বাইরে তোমার জেলা, বিভাগ, ইভেন ঢাকা, টোটাল বাংলাদেশের ভিতরে একটা কম্পিটিশন করতে হবে। স্কুলে খোঁজ খবর রাখবা কখন তোমার জাতীয় শিক্ষা সপ্তাহ হয়, তারপরে তোমার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তোমার মেধা এবং মস্তিষ্ক দুইটাই কি হবে? অনেক বাড়বে। তো দেখো আমরা জানি ডেলিসিয়াস মানে কি? সুস্বাদু। টেস্টি মানে কি? সুস্বাদু। আনসারটা কি? এ। স্পাইসি মানে কি? মজাদার বা ঝাল এমন কিছু। এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল। ওভারকুকড মানে অনেক রান্না হয়েছে। তাহলে আনসারটা আছে এ নম্বর। আমরা যদি আমাদের লিডার বোর্ডটাকে একটু দেখি, তাহলে লিডার বোর্ডে প্রথমেই দেখতে পাচ্ছি অর্ণব, কনগ্রাচুলেশন। অর্ণবের পর জাফরি, তারপরে কি জাইবুল, তারপর সায়ান, নেহাল, ইসরাত জান, জুয়ানা, আইসা, সাদিদ, সুয়াইব, আফফান আলী। তোমাদেরকে কনগ্রাচুলেশন কারেক্ট আনসার দেওয়ার জন্য। তো দেখো এরপর আমাদের এখনো একটা কুইজ আছে, কুইজ 3 বলছে হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্যগত, মানে ঐতিহ্যভাবে যেটা চলে এসছে, এটা সিনোনিম কোনটা? দেখো উত্তর করো। এখন পর্যন্ত আমাদের 767 জন ক্লাস করছে। তো দেখো ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত, মডার্ন মানে কি? আধুনিক, কনভেনশনাল মানে কি? পুরাতন, এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষামূলক, ইনোভেটিভ মানে কি? নতুন। তাহলে ট্র্যাডিশনাল ঐতিহ্যগত মানে প্রাচীন কাল থেকে যেটা চলে এসেছে, তার আনসারটা হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল শব্দের অর্থ প্রাচীন বা ওই প্রথাগত বা ঐতিহ্যগত। তাহলে এখানে আনসারটা হচ্ছে কনভেনশনাল। তাহলে আমাদের প্রথমে লিডার বোর্ডটা আমরা যদি পাবলিশ করি, তাহলে দেখতে পাচ্ছি উজায়ের, আবাসা, আসওয়াদ, মারুফ, নওরিন, ইসরাত জান, জুয়ানা, রূপকথা, মুবিন, আন্নুজ্জামান, উদয়। তোমাদেরকে কনগ্রাচুলেশন লিডার বোর্ডে অবস্থান করার জন্য। আর ফার্স্টেস্ট ফিঙ্গারে যদি যাই, ফার্স্টেস্ট ফিঙ্গার কনগ্রাচুলেশন, তোমাদের প্রত্যেকেই আনসার করছো রাইট আনসার।
তারপরে দেখো, তারপরে আমাদের কুইজ 4 আছে। কুইজ 4টা একটু কারেক্টলি আনসার করবা। আমি আগে কোশ্চেনটা বলি, তারপরে সকলে রেডি থাকো। বলছে হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড অলমোস্ট। এটা কিন্তু খুব টেকনিক্যালি আনসার করবা। অলমোস্ট মানে কি? প্রায়। তাহলে কিন্তু 4টা অপশনের ভিতর কোনটা? দেখো প্রায় কাছাকাছি উত্তর আছে, এবং এটা কি অলমোস্ট এর সিনোনিম লাগবে। তো এটাকে আমরা পোল করছি, আনসার দাও। অলরেডি 775 জনের ভিতর 538 জন আমাদের অ্যাটেন্ড করছে এই কুইজটাতে। সকলেই আনসার করো, ভুল আর সঠিক কোনো ব্যাপার না, তুমি ভুলের মাধ্যম দিয়ে শিখতে পারবা। তোমরা অনেকেই কাজী নজরুল ইসলামকে চিনো। কাজী নজরুল ইসলামের একটা কবি প্রবন্ধ আছে আমার পথ। আমার পথে উনি বলেছেন, আমি আমার সত্যকে চিনবো কি? ভুলের মাধ্যম দিয়ে। তো যত বেশি তুমি ভুল করবা তত বেশি শিখতে পারবা। এটা হচ্ছে তোমার এক ধরনের পসিবিলিটি। 775 জনের ভিতরে এখনো কয়জন? 72 জন বাকি আছো। তোমরা এই 72 জন কি করো? কুইজটাকে অংশগ্রহণ করো। যত বেশি অংশগ্রহণ করবা তত তোমার নিজের ভিতরের এক ধরনের মেধাশক্তি জাগ্রত হবে। ভেরি গুড, 721 জন। তো দেখো আমাদের আনসারটা কি ছিল? অলমোস্ট মানে কি? প্রায়। নেভার আমাদের কি চেয়েছে? সিনোনিম। নেভার মানে কি? না। নিয়ারলি মানে কি? কাছাকাছি। এক্স্যাক্টলি মানে কি? সঠিক। আর রেয়ারলি মানে কি? কখনোই না, এমন কিছু, কখনোই না। তাহলে অলমোস্ট মানে কি? প্রায়। তাহলে আমরা আনসারটা করতে পারি নিয়ারলি, তার মানে কাছাকাছি। ভেরি গুড, তোমরা অনেকে কারেক্ট আনসার করছো। আমরা যদি লিডার বোর্ডটা একটু দেখি, লিডার বোর্ডে আমাদের আবার তারাই চলে এসছে, এর আগে যারা ছিল আর অনেকে বাইরের থেকে এসছে। জাফরি, সৈয়দ ইবনে মামুন, সায়ান প্রত্যেকবার থাকছে, নাফিজ, আরশাদ, রহমান, মিশা, মিসবা, আসওয়াদ, রায়ান, তোমাদেরকে কনগ্রাচুলেশন। এরপর আমাদের আরেকটা কুইজ আছে ইংলিশ ফার্স্ট পার্টে যতগুলো আমরা পড়েছি। কুইজ নাম্বার 5টা ভালো করে আনসার করবা। সকলেই হাত নিয়ে রাখো, কে লিডার বোর্ডে আসতে পারো। আগে আমি কোশ্চেনটা বুঝাই। বলছে হুইচ ওয়ার্ড, কোন শব্দটা ইজ দ্য অপোজিট মানে বিপরীত অফ পপুলার। এই পপুলার শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়। জনপ্রিয় শব্দের কোন ওয়ার্ডটা অপোজিট? ABCD। এই প্যাসেজ অনুপাতে আনসার করবা। পপুলার শব্দটার অপোজিট অর্থ কি? অপোজিট, বিপরীত, এই গল্প অনুসারে। ভেরি গুড। আমরা যদি এই গল্পটা পড়ি, তাহলে গল্পটা পড়ে আমরা জানি পপুলার মানে জনপ্রিয়, যেটা খুব দেখা যায়। আর এর কি চাইছে? অপোজিট। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা, তার মানে এটাও পজিটিভ। ফেমাস মানে কি? ফেমাস মানে বিখ্যাত, এটাও পজিটিভ। আনফ্যাশনেবল, আনফ্যাশনেবল মানে কি? অযোগ্য বা অচলনসই, তার মানে আনসারটা হচ্ছে বি নম্বর। কমন মানেও এই প্যাসেজ অনুপাতে কমন মানেও কি? জনপ্রিয়। আনকমন মানে অজনপ্রিয়, তার মানে কমনটা হবে না এখানে আনসার। আনসারটা হচ্ছে আনফ্যাশনেবল, আনসারটা হচ্ছে বি নাম্বার। কাউসার আহমেদ, তুমি একটু ভালো করে দেখো, পপুলার মানে জনপ্রিয়। আমাদের লিডার বোর্ডটা তুমি একটু যদি ভালো করে দেখো, ফিয়াদ, রহমান, সায়ান, কনগ্রাচুলেশন। সে আবারও এসেছে, সাইফ, মিসবা, নাফিজ, সাদ, মিনহাজ, আদনান, তোমাদের কনগ্রাচুলেশন। ফারানা কোনো সমস্যা নেই, এরপর আবার এ করতে। ভেরি গুড খাদিজা, কনগ্রাচুলেশন। মিরাজ, ভেরি গুড। এরপর আমাদের এখনো আরো কুইজ আছে, কুইজগুলো আমরা ভালো করে দেখবো। সো দেখো আমাদের কুইজের পরে আমরা যে প্যাসেজটা পড়েছি, প্যাসেজের জন্য তোমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটা একটু শেখাই দিই। কারণ আমরা জানি আমাদের সিন প্যাসেজ থেকে MCQ আসবে, তারপরে কোশ্চেন আনসার আসবে, তারপর সামারি আসবে। তোমাদের খুব সহজ ক্লাসে সামারি শেখাই দিব, যে পরীক্ষায় আমি যদি সামারি খুব ভালোভাবে মুখস্থ নাও করে যাই কিভাবে লিখতে পারবো। তো প্রথমে MCQ দেখো, এই ধরনের MCQ আসবে। MCQ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য স্ট্যাপল ফুড অফ বাংলাদেশি পিপল। আজকে পড়েছিলাম স্ট্যাপল শব্দটার অর্থ কি? স্ট্যাপল শব্দের অর্থ প্রধান। বাংলাদেশের মানুষের প্রধান খাবার কি? তোমাদের শেখাইছিলাম বাংলাদেশের মানুষের প্রধান খাবার হচ্ছে বয়েলড রাইস। বয়েলড রাইস মানে কি? ভাত, মানে সিদ্ধ ভাত। এটা তো আমি আনসার করে দিলাম, এরপর এগুলো তোমরা আনসার করবা। দেখো সেকেন্ড কোশ্চেন আনসার তোমরা আমাকে দাও। হুইচ ডিশ ইজ ট্র্যাডিশনালি সার্ভড অন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কি খাবার পরিবেশন করা হয়? শুটকি, পান্তা ইলিশ, কালো জাম, না লেন্টিল স্যুপ, কোনটা? শাহেদ, শান, মালিহা, আরিক, হুমায়রা, জামিল, ইফাত, সায়রা, সিফা, মাইমুনা, চিন্ময়, উদয়, ইসরাক, সাবিক, কানিজ, অভি। ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা কি ইউজ করি? পান্তা ইলিশ ইউজ করি। তারপর বলছে দা ওয়ার্ড অ্যাপিটাইজিং। অ্যাপিটাইজিং মানে ওই জায়গায় একটা খাবার আছে,
সেই খাবার আমার দেখেই কি ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে। বাসায় অনেক সময় খাবার রান্না করে না, যে খাবার রান্না করছে কিন্তু আমার খাবার খেতে ইচ্ছা করছে না, কারণ ওই খাবারটার কি আকর্ষণ করার ক্ষমতা নাই। কিছু খাবার আছে যে খাবার রান্না করার নাম শুনলেই মনে হয় খাবারটা খাই। তাহলে দা ওয়ার্ড অ্যাপিটাইজিং শব্দের অর্থটা কি? অ্যাপিটাইজিং শব্দের অর্থ হচ্ছে ডেলিসিয়াস, মানে সুস্বাদু, যে খাবারটা দেখলে ইচ্ছা করে খেতে। উদয়, রাফি, মিরান, নাফিজ, রিমজিম, হাসনাত, কনগ্রাচুলেশন, তোমরা আনসার করতে পারছো। অনুপম, ভেরি গুড। ওভি, নাফিজ, রুদাবা, উদয়, তানভীর, সায়ান, তানভীর, স্নেহা, থ্যাংক ইউ। তারপরে দেখো হোয়াট ইজ পিঠা মেড ফ্রম। এই দেখো মেড ফ্রম আবার চলে এসে। মেড ফ্রম কখন ইউজ করা হয়? মেড ফ্রম যখন বোঝা যায় কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে কিন্তু চিনতে পারা যায় না। আর মেড অফ আছে যেটা চিনতে পারা যায়। তাহলে পিঠাটা কি দিয়ে তৈরি করা হয় আজকে শিখেছিলাম? চালের গুঁড়া, সুগার মানে কি চিনি, এন্ড সিরাপ, এই তিনটা জিনিস দিয়ে পিঠা তৈরি করা হয়। তোমরা তো অনেক ইন্টেলিজেন্ট, আনসার আগে লিখে ফেলছো। রাজিন, সাফরিয়া, ওভি, নাফিজ, তিনান, উদয়, হাবিবা, সাবিক, প্রতিভা, নৌরিন, সাইল, আনন্দ, মেহনাজ, ফারহান, রাইহান, তিনা, ভেরি গুড। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিল্ক বেসড সুইট। তোমরা আমাকে আনসার করবা। বলছে এদের ভিতরে কোন খাদ্যটাই মিলের উপকরণ থাকে না। অপশনটা লিখবা জাস্ট। নুহা, শশী, সামিউল, আরফা, আরাফ, রাফি, ভেরি গুড। নামিরা, নাফিজ আমাদের অনেক আনসার করছে। মাইমুনা, আলভি, গৌরাঙ্গ, লামিয়া, বিভা, কাউসার, ফাহমিদা, শরৎ, জাহিন, নাভিয়া, উদয়, হাসনাত, অহনা, সাইরা, মাজারুল, সুলাইমান, চিন্ময়, নাহিন, তোমাদের কনগ্রাচুলেশন, তোমরা বুঝতে পারছো। তুমি দেখো রসগোল্লা তৈরি করতে কি লাগে? দুধ লাগে। সন্দেশ তৈরি করতে দুধ লাগে। রসমালাই তৈরি করতে দুধ লাগে। যাদের তোমাদের বাসায় কুমিল্লাতে আছে, কুমিল্লার সবচেয়ে ফেভারিট খাবার কি? রসমালাই। তো এখানে কোনটা তৈরি করতে মিল্ক বেস লাগে না? শুটকিতে। তো এরপরে দেখো, এরপর আমাদের পরীক্ষা আরো এক ধরনের কোশ্চেন আসবে যেটা আছে কোশ্চেন আনসার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই নাম্বারটা এখানে ভালোভাবে তোমরা তৈরি করবা, সুন্দরভাবে। বলছে হোয়াট ইজ পান্তা ইলিশ। আমরা আজকে পান্তা ইলিশ কি সেটা পড়েছি। পান্তা ইলিশ হচ্ছে এক ধরনের খাবার যেটা পয়লা বৈশাখে মানুষজনকে পরিবেশন করায়। আর পান্তা ইলিশের দুইটা ইনগ্রিডিয়েন্টস আছে, একটা হচ্ছে পান্তা ভাত আর একটা হচ্ছে ইলিশ মাছ। সেটাকে যদি উত্তরের ফর্মুলেশন আমি লিখি, পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল ডিশ। কি ট্র্যাডিশনাল, কিভাবে করা হয়? অফ স্টিম রাইস সকড ইন ওয়াটার, মানে যে ভাতটা আমি রান্না করি সিদ্ধ ভাত। স্টিম রাইস মানে কি? সিদ্ধ ভাত। সকড ইন ওয়াটার মানে জলে ভিজিয়ে রাখা। সকড মানে কি? ভিজিয়ে রাখা। তারপর সেটাকে আমি সার্ভ করবো কি করবে? সার্ভড উইথ ফ্রাইড হিলসা, ইলিশ ভাজার সাথে আমি পরিবেশন করব। অথবা কি করতে পারি? ড্রাইড ফিশ দিতে পারি, পিকলস দিতে পারি, লেন্টিল স্যুপ দিতে পারি, গ্রিন চিলিজ দিতে পারি, এন্ড অনিয়ন্স দিতে পারি। তাহলে এটা আছে আমাদের পান্তা ইলিশের কনসেপ্ট। 2 নম্বর বলছে হুইচ আর দ্য অকেশনস হোয়েন সুইটস পিপুল ডিস্ট্রিবিউট। করছে কোন কোন অকেশনের সময় মানুষজন আরেকজন মানুষকে মিষ্টি পরিবেশন করে। কোন কোন অনুষ্ঠানের সময়? আমরা আজকে পড়েছিলাম না, যখন কারো বাসায় কি হয়, জন্মদিনের অনুষ্ঠান, কোনো কেউ জন্মগ্রহণ করে, কেউ কোনো পদোন্নতি পায়, কোনো বিয়ের অনুষ্ঠান হয় সেখানে। তাহলে তুমি কি উত্তর করবে? এই যে সুইটস আর ডিস্ট্রিবিউট ডিউরিং গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিং এন্ড প্রমোশনস, মেকিং দেম অ্যান ইন্টারগ্রাল পার্ট অফ সেলিব্রেশন। অথবা তুমি আরো লিখতে পারো অ্যামং দ্য ক্লোজ রিলেটিভ। তুমি কাদের ভিতরে বিতরণ করো? ক্লোজ রিলেটিভ ভিতরে বিতরণ করো। সি নম্বর দেখো হোয়াট ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপাদান, মানে ম্যাটেরিয়াল যেটাকে বলে। হোয়াট ইনগ্রিডিয়েন্টস আর ইউজ টু মেক পিঠা। পিঠা তৈরি করার উপকরণ কি? মানে পিঠা কিভাবে তৈরি করবা? তুমি তো আজকে শিখছো পিঠা কিভাবে তৈরি করতে হয়। পিঠা ইজ মেড অফ রাইস, ফ্লোর, সুগার, সিরাপ, মোলাসেস এন্ড অফেন মিল্ক আর ইউজ টু মেক পিঠা। তাহলে পিঠা তৈরি করার উপাদান হচ্ছে এই অংশগুলো। এগুলো তুমি প্যাসেজ থেকে আনসার করতে পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, প্যাসেজ থেকে হুবহু কপি করবা না। তোমার একটা বুদ্ধি হচ্ছে প্যাসেজে যে অংশ আছে ওটা সিনোনিম তুমি লিখে দিবা। সেটা কোথা থেকে পড়বা? ভোকাবুলারি থেকে পড়বা। ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, যাকে কখনো আলাদা করা যায় না। একটু পরে ব্রেক হবে, এটার পরে আরেকটা অংশ আছে, তারপর আমরা ব্রেক করে তারপর ইংলিশ সেকেন্ড পার্ট আর্টিকেল খুব সুন্দর করে পড়বো আমরা। তারপর আমাদের অনেক কুইজ আছে, সেগুলো সলভ করব। নেম 3 কমন মিল্ক বেস সুইটস। এটা তো এমনি পারবা, 3টা মিল্কের নাম প্যাসেজে যা আছে সেই অনুপাতে লিখবা। তাহলে রসগোল্লা লিখে দিবা, সন্দেশ লিখে দিবা, রসমালাই লিখে দিবা, 3টা লিখে দিলে হয়ে গেল। আর তারপরে আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে কি জানো? তাৎপর্য, মানে গুরুত্ব, তাৎপর্য বা গুরুত্ব। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সুইটস। মিষ্টির তাৎপর্য কি বাংলাদেশের কালচারে? সুইটস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট। সুইট হচ্ছে এক ধরনের অবিচ্ছেদ্য অংশ
অফ বাংলাদেশি লাইফ, মানে যেটা বাংলাদেশের কথা আছে না, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, মানে মাছ এবং ভাত ছাড়া বাংলাদেশের মানুষ চলতে পারে না। সিমিলারলি বাংলাদেশের মানুষটা কি মিষ্টির প্রতি আকর্ষিত থাকে, কারণ কোনো ভালো অনুষ্ঠানে মানুষ তাকে মিষ্টি বিতরণ করে। Served on special occasion and enjoyed daily with hundreds of varieties available, মানে 100-রও বেশি কি অনেক আছে সেগুলো। স্টিমস মানে কি? স্টিম মানে সিদ্ধ। ইন্টারগ্রাল মানে অবিচ্ছেদ্য অংশ। আমাদের কি আত্মা ভিতরে থাকে না? আত্মা এবং মানুষ, দেহ এবং আত্মা আলাদা করতে পারবা? বিষয়টা আছে এমন। মাইশা তোমার মেসেজ যায়, মাইশা অনেক আনসার করছে, থ্যাংক ইউ। অকেশন মানে অনুষ্ঠান। মলাসেস শব্দের অর্থ গুড়, অর্থাৎ কোনো অংশকে জাল দেওয়া, মানে কোনো অংশ তরল অংশকে জাল দিয়ে একটা কঠিন অবস্থায় নিয়ে চলে আসা, সেটাকে মলাসেস বলে। ডেট জুস মানে কি? খেজুরের রস। হ্যাঁ অদ্রিতা তোমার মেসেজ আসে। তারপরে দেখো আমাদের এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজ থেকে কি আসতে পারে? সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট গিভেন অ্যাভভ। তো এই প্যাসেজটা আমরা যদি পড়ি এবং এটা আনসার করার পর আমরা ব্রেক নিব। বলছে সুইটস আর এ চেরিশড পার্ট অফ বাংলাদেশি কালচার এন্ড হোল্ড এ স্পেশাল প্লেস ইন সেলিব্রেশন, মানে মিষ্টি হচ্ছে একটা জিনিস যা সাধারণত মানুষদের উৎসবে ব্যবহার করা হয়। এই বলছে দিস আর প্রিপেয়ার্ড, এটা তৈরি করা হয় মোস্টলি ডিউরিং উইন্টার অ্যান্ড আর ফিচার্ড এট ড্যাশ ফেস্টিভ্যাল, এটা সাধারণত শীতকালে তৈরি করা হয়। এবং এটা কোন সময়ে বা কখন এই উৎসবটা করা হয়? আনসার লেখো তো কি হইতে পারে? ফিচার্ড এট ড্যাশ ফেস্টিভ্যাল আর ফিচার্ড এট ড্যাশ ফেস্টিভ্যালস নোন অ্যাজ পিঠা উৎসব। হ্যাঁ তোমার মেসেজ আসে। বলছে দিস আর প্রিপেয়ার্ড মোস্টলি ডিউরিং উইন্টার এন্ড ফিচার্ড এট, এগুলো কোন অনুষ্ঠানের উৎসব? তাহলে এখানে হবে ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালস। কি ফেস্টিভ্যাল? ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল নোন অ্যাজ পিঠা উৎসব, মানে পিঠা উৎসব একটা অনুষ্ঠান কোথায় করা হয়? ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং রিলেটিভস টু সেলিব্রেট ড্যাশ অকেশন, মিষ্টি কোন অকেশনে করা হয়? জয়ফুল অকেশনে। তারপরে বলছে দেখো মিল্ক বেসড সুইটস লাইক রসগোল্লা, সন্দেশ, রসমালাই এন্ড চমচম আর ড্যাশ অ্যাক্রস দ্য কান্ট্রি। ড্যাশ অ্যাক্রস দ্য কান্ট্রি, সি নাম্বার উত্তর করো তোমরা। কনভেনশনাল শব্দের অর্থ প্রাচীন, মানে অনেক পুরাতন। বলছে এই এখানে কি থাকে? মিল্ক বেস সুইটস লাইক রসগোল্লা, সন্দেশ, রসমালাই এন্ড চমচম আর ড্যাশ অ্যাক্রস দ্য কান্ট্রি। বাংলাদেশের মানুষগুলো কি পছন্দ করে? তাহলে লাইক করে, অথবা কি ভালোবাসে, তাহলে কি লিখতে পারো? এখানে লাভড লিখতে পারো। তবে বাংলাদেশি পিপুল অফেন এনজয় সুইটস ড্যাশ দেয়ার, তাহলে এখানে হবে ইন। আমরা কোনো কিছুর মধ্যে বোঝাতে কি ইউজ করি? ইন ইউজ করতে পারে। তাসিন, শান্ত, আফরিন, ভেরি গুড। মাহি, শান্ত, আরিসা, জান্নাতুল, মুবদি। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত বা প্রথাগত, ভেরি গুড। ইনান, নুসাইবা, অনন্যা, ভেরি গুড। তারপরে দেখো লাস্ট আছে আমাদের যেটা বলছে উইথ হান্ড্রেডস অফ ভ্যারাইটিস দিস সুইট প্রিপারেশনস ড্যাশ এ ইউনিক আইডেন্টিটি টু দ্য কান্ট্রিজ, মানে এটা ছাড়া, তাহলে এখানে আনসারটা হবে ইনক্লুড। এরপরে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড রাইট এ সামারি ইন অ্যারাউন্ড 80 ওয়ার্ডস। তো সাধারণত আমাদের অনেকেই বলে যদি কেউ সামারি লেখো, সামারিটা কি হবে? 1/3, দ্যাটস মিন 1/3 অফ দ্য প্যাসেজ। সকলে এটা বলে থেমে যায়, মানে সকল টিচারই। কিন্তু তোমার ওই কাজটা করলে হবে না, তোমাকে শিখতে হবে কিভাবে তোমার সামারিটা লিখতে হবে। তো আমাদের কাজ থাকবে, আমাদের ব্রেকের পরে সামারিটা শিখবো, কিভাবে সামারি লিখতে হয় সেটা শিখবো, তারপর আমাদের ইংলিশ সেকেন্ড পার্টটা পড়বো। ওকে, তোমাদের এখন বাজে কয়টা? 54। 6 মিনিটের ব্রেক থাকবে। 6 মিনিটের ব্রেকের পরে আমরা সামারির থেকে শুরু করে সবকিছু শিখবো, এবং সামারিটা অনেক ভালো করে শিখবো, কারণ সামারিতে আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার জন্য পরীক্ষায় 90% তুলতে পারি, এবং সেটা মুখস্থ বিদ্যা বাদে। ওকে, তো দেখা হচ্ছে 6 মিনিট পরে। সকলেই থাকো। আমরা শুরু করব 6 মিনিটের ব্রেক।
ব্রেকের পরে তোমাদের সকলকে স্বাগতম। তানহা, তানজির, মৌত, সকলে তোমাদের কথা শুনতে পাই। একটু আগে একজন কোশ্চেন করছো ভ্যারিয়াস কি। ভ্যারিয়াস শব্দটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। ভ্যারিটি কি। ভ্যারিটি শব্দটা নাউন। অদ্রিতা কোশ্চেন করছে ভ্যারিয়াস শব্দটা কি। ভ্যারিয়াস শব্দটা এক ধরনের অ্যাডজেক্টিভ। ভ্যারিটি শব্দটা কি, নাউন। আর ভ্যারিড কি, ভ্যারিড অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্ব হইতে, ইটস এ পার্টিসিপল। ভেরি গুড। হ্যাঁ মুবদি, তোমার কোশ্চেন যাই। আরিক, মাহাতির, সাফা, মাইশা, ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, তো তোমাদের কি বলেছিলাম, তোমাদের সামারিটা শেখাবো কিভাবে সামারিটা লিখতে হয়, যে উপস্থিত বুদ্ধি খাটিয়ে, যে আমাকে মুখস্থ করার দরকার নেই, আমি সামারিটা কিভাবে লিখবো। তো সামারি লেখার কি, প্রথমেই ফার্স্ট যে লাইনটা থাকবে লাইন উল্লেখ করে লিখছি। কিভাবে তুমি সামারি লিখবা ঠান্ডা মাথায় দেখো। সামারি যে ফার্স্ট লাইনটা তুমি লিখবা, 1 নম্বর লাইনটাই তুমি খুঁজে বের করবা এদের মেইন ওয়ার্ডটা কি, তার ডেফিনেশন। মেইন ওয়ার্ড or main thing। মেইন ওয়ার্ড আর মেইন থিং এর ডেফিনেশন। ডেফিনেশন মানে তো তোমরা সকলেই বোঝো, ডেফিনেশন মানে কি, সংজ্ঞা। তাহলে তোমার ফার্স্ট লাইনটা কি সেটা খুঁজে বের করবা। তো আমাদের আজকে কি পড়ছি, বাংলাদেশ কুজিন পড়ছি, মানে বাংলাদেশের রন্ধনশৈলী। তাহলে বাংলাদেশের রন্ধনশৈলীর ডেফিনেশন লিখবা, সর্বোচ্চ 1 লাইন বা 1.5 লাইন বা 2 লাইনের। তাহলে ফার্স্ট লাইনটা কি হবে, ডেফিনেশন। যে সামারি হোক না কেন, ফার্স্ট লাইনটা কি হবে, ডেফিনেশন। সেকেন্ড যেটা লাইন আসবে, মেইন থিং। যেটা বলছি মেইন থিং মানে কি, প্রধান বিষয়। প্রধান বিষয় এর প্রধান বিষয়ের প্রকারভেদ। আমরা পড়ছি কি বাংলাদেশের রন্ধনশৈলী, বাংলাদেশ কুজিন। তো এই প্রকারভেদের, বাংলাদেশের রন্ধনশৈলীর যত প্রকারভেদ আছে সেগুলো দিব। মানে বাংলাদেশের রান্নার কি কি জিনিস পাওয়া যায়, পান্তা ইলিশ পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায়, সেইগুলোকে আমি সেকেন্ড লাইনে উল্লেখ করব। আর থার্ড লাইনে কি করব, প্রকারভেদকে ব্যাখ্যা করব। এই যে প্রকারভেদ যেগুলো আছে এই অংশগুলোকে ব্যাখ্যা করব। প্রকারভেদ গুলোকে ব্যাখ্যা করতে হবে। আর পরের যে স্টেপস, মানে 4 নম্বর লাইনে মেইন যে লাইন, মেইন যে ওয়ার্ড বা মেইন থিং, মেইন ওয়ার্ড আর মেইন থিং এর তাৎপর্য। তাৎপর্য মানে তো সকলে জানো, তাৎপর্য কি করতে হবে, উল্লেখ করতে হবে। তার মানে আজকের থেকে সকলেই শিখে রাখো সামারি কিভাবে লিখবা। ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে তোমার, ওই প্যাসেজের যে মেইন ওয়ার্ড থাকবে বা যে মেইন থিং থাকবে সেটার ডেফিনেশন লিখবা। আর লাস্টের যে লাইন থাকবে সেই লাইনে মেইন ওয়ার্ড বা মেইন থিং এর তাৎপর্য লিখবা, মানে সিগনিফিকেন্সটা লিখবা। আর মাঝখানে কি লিখবা, সেকেন্ড লাইনে তোমাকে যে মেইন ওয়ার্ড দেওয়া হয়েছে বা মেইন থিং দেওয়া হয়েছে, যে গল্পটা নিয়ে বা যে অংশটা নিয়ে, সেই প্যাসেজের যদি ওই লাইন ওয়ার্ডের কোনো প্রকারভেদ থাকে সেই প্রকারভেদগুলো লিখবা। আর প্রকারভেদের পরে যে প্রকারভেদগুলোকে ব্যাখ্যা করবা। বিষয়টা কেমন, যদি আমরা প্যাসেজে আসি, এই যে বাংলাদেশ কুজিন কি, বাংলাদেশ কুজিনের ডেফিনেশনটা দিয়েছে এই দেখো এই জায়গাটাই। তাহলে ফার্স্ট কি তুমি ডেফিনেশন পেয়েছো, ডেফিনেশনের পরে দেখো পরে কি দিয়েছে, তার প্রকারভেদগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। উল্লেখ করার পরে কি করছে, পরে দেখো এই যে আমি বলেছিলাম প্রথম লাইনে কি, ডেফিনেশন, ডেফিনেশন পর প্রকারভেদ, আর 3 নম্বরে সেই প্রকারভেদগুলোকে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রকারভেদের ভিতরে একটা কি ছিল, পিঠা, পিঠা নিয়ে আলোচনা করছে। তারপরে দেখো ফিশ, ফিশ নিয়ে আলোচনা করছে। করার পরে মিষ্টি নিয়ে আলোচনা করছে। করার পরে দেখো এইটা আমার শেষ, লাস্ট লাইনে কি করছে, এটা তাৎপর্য উল্লেখ করে দিয়েছে। তার মানে হুবহু তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি সাজিয়ে গুছিয়ে লিখবা। প্রথম লাইনে ডেফিনেশন, দ্বিতীয় লাইনে প্রকারভেদ, চতুর্থ লাইনে প্রকারভেদগুলোর কি ব্যাখ্যা, আর শেষ লাইনে কি করবা, এটা সিগনিফিকেন্স করে দিবা। তাহলে সামারি কি কষ্ট করে আর মুখস্থ করা লাগবে? যদি বুঝে থাকো ওয়াই লিখবা, আর না বুঝে থাকলে এন লিখবা। আলবি তোমার মেসেজ যাই, প্রভা মেসেজ যাই, সুলাইমান ভেরি গুড। ইংলিশ না পারলে তুমি এখন থেকে চেষ্টা করো, ভেরি গুড, সকলে পারবা। শাহিদ, মাহতাব, ভেরি গুড। সুহা, জান্নাত, আনাফ, সায়ান, উদয়, নৌসিন, তাকি, আদনান, সকলেই পড়ছো, ভেরি গুড। সকলেই বোঝার জন্য ধন্যবাদ, ভেরি গুড। চিন্ময়, তাহলে আজকে থেকে কষ্ট করে তোমার সামারি মুখস্থ করা লাগবে? মুখস্থ করা একদম সহজ, মুখস্থই করা লাগবে না। প্রথমে ডেফিনেশন লিখবা, প্রকারভেদ লিখবা, প্রকারভেদগুলোর বর্ণনা করবা, লাস্টে কি সিগনিফিকেন্স লাইন তুলে দিবা, তাহলে তোমার সামারি শেষ। বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে এরপরে আমরা আসি, দেখো তোমাদের হোমওয়ার্ক থাকে অনেকের, এইগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক। SW, এটা হচ্ছে SW1, এমসিকিউ গুলো উত্তর করবা। তারপর আনসার হচ্ছে, এটা হচ্ছে SW2, তারপর হচ্ছে এটা SW3। এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা জানো কোন গ্রুপে আপলোড করতে হয়, এই গ্রুপে আপলোড করে আমি চেক করে দিব। তোমাদের প্রত্যেকটা কমেন্ট বক্সে তোমরা জাস্ট আনসারটা লিখবা, আমি কমেন্ট বক্সে প্রত্যেকটা কোথায় ভুল আছে সেটাও লিখে দিব। তোমাদের হাতে লেখা অনেকই সুন্দর, আমি অনেক সময় চেক করি। ভেরি গুড প্রভা, এখন থেকে আর মুখস্থ করা লাগবে না। এই তো আমিনুল ইসলাম, স্নেহা, চিন্ময়, কাব্য, আবির, ঈশা, ভেরি গুড। সাবিক, সামারিতে কোনো বিষয় নিয়ে ডিপ যেতে হয় না, তাহলে ব্যাখ্যা দিব কেন? হ্যাঁ, আমি তো বলেছি ডিপ। এখন ডিপটা বলতে কি বোঝায়, এই যে তুমি এখন কি লিখছো, খেজুর গুড়ের কথা লিখছো বা খেজুরের রসের কথা লিখছো, তুমি তো যাবা না যে খেজুরের রস খেলে মানুষ মারা যায় বা খেজুরের গুড় খেলে অনেক কিছু হয়। তুমি জাস্ট লিখবা খেজুরের গুড় বলতে কি বোঝায়, খেজুরের রস বলতে কি বোঝায়। এখন তোমাকে সেখানে আছে মিষ্টি, এখন বাংলাদেশে কত রকমের মিষ্টি পাওয়া যায় তুমি সেটা লিখবা, এটা লিখবা না মিষ্টি খেলে মানুষের ডায়াবেটিস হয়। এটা হচ্ছে ডিপ। আর ডিপ নাইলে তুমি কি থাকবা, যে বাংলাদেশে এত রকমের মিষ্টি পাওয়া যায়, এই মিষ্টিটা বিভিন্ন অকেশনে মানুষকে দিতে হয়, কোন কোন অকেশনে সেটা উল্লেখ করে দিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে সামারি। হ্যাঁ, যে টপিকটা ওই টপিকের উপর সামারি লিখতে হয়। তো দেখো এরপর আমাদের E8 মানে লেকচার যেটা আছে E8, এটি ইংলিশ সেকেন্ড পার্টের আর্টিকেল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তুমি যেখানে লেখো, যে জায়গায় লেখো আর্টিকেল, যে ক্লাসে যাও আর্টিকেল ম্যান্ডেটরি থাকবে। আর এই আর্টিকেল তুমি যদি এখন ভালো করে শেখো, পরবর্তী তোমার জন্য সো মাচ ইজি। ওকে, তো দেখো আমরা শুরু করি। তো প্রথম ডেফিনেশন কি, আর্টিকেল কি, আমরা ছোটবেলায় পড়ে এসেছি। এ, এন এবং ডি কে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। এটা একদম একদম সহজ এবং বাচ্চা একেবারে যে ক্লাস 3 পড়ে তার জন্য। তুমি আজকের থেকে বলবা আর্টিকেল কি, এ এন ডি কে আর্টিকেল বলে, কিন্তু আর্টিকেল তাকে বলে না। আর্টিকেল বলতে বোঝায় নাউনটা কি কাউন্টেবল না নাউনটা আনকাউন্টেবল। অর্থাৎ আর্টিকেল বলতে সেই ওয়ার্ডকেই বোঝায় যে নাউনটাকে গণনা করা যায় না গণনা করা যায় না, সেটা বোঝায়। তাহলে আর্টিকেল কি? আর্টিকেল আমাদেরকে শেখায় যে নাউনটা গণনাকারী না অগণনাকারী, সেটা আমাদেরকে কি বোঝায়? আর্টিকেল বোঝায়। মৌয়ের মেসেজ আমরা পেয়েছি, ভেরি গুড। তানজিলা, তার মেসেজ আমরা পেয়েছি, ভেরি গুড। অবশ্যই প্রকারভেদ থাকবে, সামারিতে প্রকারভেদ না থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো দেখো আমরা আর্টিকেলে আসি। তো আর্টিকেল দুই প্রকার, একটাকে ডেফিনিট আর্টিকেল বলে আর এটাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এই যে দি, এটাকে কি বলে? ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট শব্দের অর্থ কি? নির্দিষ্ট। আর এ এবং এন এইটাকে কি বলা হয়? ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল, তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এন, আর নির্দিষ্ট হচ্ছে আর্টিকেল দি। আর আর্টিকেল আমাদের কি করতে সহায়তা করে? নাউনটা নির্দিষ্ট না নাউনটা অনির্দিষ্ট সেটা বোঝাতে সহায়তা করে। কে সহায়তা করে? আর্টিকেল সহায়তা করে। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। দোলা কোশ্চেন করো, আমি আনসার দিচ্ছি। হ্যাঁ, মেসেজ যাই। ইংলিশ না পারলে আরো ভালোকে পড়তে হবে। প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তো এই স্বপ্ন থাকতে হবে অনেক ভালো কিছু করার। ওকে, তো দেখো আমরা শুরু করি। তো আমাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি আছে। কমন টেন্ডেন্সি কি? ভাওয়েল থাকলে তার পূর্বে এন এবং কনসোনেন্ট থাকলে তার পূর্বে কি? এ ইউজ করতে হবে। এই চিন্তা ভাবনা আজকে থেকে মাথা থেকে ফেলে দাও। তার মানে কোন শব্দ ভাওয়েল থাকলে তুমি এন, কনসোনেন্ট থাকলে এ, এটা বলতে পারো না। তুমি কি বলবা? তুমি বলবা উচ্চারণের দিক থেকে যদি ভাওয়েল হয় তার পূর্বে কি বসাবা? এন। আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে কি বসাবা? এ। এখন ভাওয়েল কি? ইংরেজি গ্রামারে 5টা ওয়ার্ড ভাওয়েল আছে, লেখো কমেন্ট বক্সে লেখো। আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? যদি আর্টিকেল শব্দটা বলো তাহলে এটা নাউন, আর যদি বলে আর্টিকেল ইংরেজি গ্রামারে কোন পার্টস তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলটা ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভের ভিতরে পড়ে, আর আর্টিকেল শব্দটা আছে নাউন, কারণ আর্টিকেল একটা নাম। আর আর্টিকেল কি? আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল কি? আর্টিকেল এক ধরনের ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভ। আর আর্টিকেল শব্দটা কি? নাউন, কারণ আর্টিকেল একটা নাম। ইংরেজি গ্রামারে ভাওয়েল কয়টা আছে? 5টি ওয়ার্ড, এ, ই, আই, ও, ইউ। এই 5টা ওয়ার্ডের উচ্চারণ যদি আসে সেখানে তুমি এন ইউজ করবা, আর এই 5টা বাদে যতগুলো ওয়ার্ড আছে সেখানে কি ইউজ করবা? এ ইউজ করবা। এইটা হচ্ছে নর্মাল আলোচনা আর্টিকেলের। তাহলে আজকে কি শিখলাম? আমরা ওয়ার্ডটা খালি চোখে দেখলেই বসাইতে পারবো না, কি করব? উচ্চারণ করব। উচ্চারণ করে যদি ভাওয়েল হয় তাহলে এন, আর কনসোনেন্ট হলে এ। ভেরি গুড, তোমার মেসেজ যাই, ভেরি গুড। উদয়, রামিসা, আব্দুল্লাহ, আমিনুল, সিয়াম, সামিন, রাইসি, তাইবা, আয়েশা,
নাবিল, মৌ, উদয়, থ্যাংক ইউ, চিন্ময়, অ্যাঞ্জেল, তিনহা, ইসরাত, মালিহা, ভেরি গুড। তো দেখো তারপরে আমরা আসি, শব্দের শুরুতেই যদি ভাওয়েল থাকে এবং তা যদি ইউ এর মতন উচ্চারিত হয় তবে তার পূর্বে কি বসে? এ বসে। তো দেখো আমরা কি শিখেছি, এই যে এ ই আই ইউ, এর আগে আমাদের কি বসানোর কথা ছিল? এন বসানোর কথা ছিল, কিন্তু আমরা এখানে এন বসাতে পারবো না, কারণ এই উচ্চারণটা কিসের মতন হচ্ছে? ইউ এর মতন। তাহলে মনে রাখবা, যদি কখনো ইউ এর মতন উচ্চারণ হয় সেটা ভাওয়েল হওয়ার পরেও সেখানে কি ইউজ করবা? এ ইউজ করবা। যেমন ইউরোপিয়ান, কিসের মতন উচ্চারণ আসছে? ইউরোপিয়ান। দেখছো এখানে ইউ এর মতন উচ্চারণ আসছে, এটা কিসের মতন? ইউরোপিয়ানের মতন উচ্চারণ আসছে, তাহলে সেখানে কি করবা? এ। এই দেখো ইউনিভার্সিটি আছে, এটা কি ভাওয়েল, তার পূর্বে কি বসছে? এ, কারণ উচ্চারণ কিসে আছে? ইউনিভার্সিটি। তার মানে এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, যদি কখনো ইউ এর মতন উচ্চারণ হয় তাহলে সেখানে কি ইউজ করবা? এ ইউজ করবা। দেখো ইউনিক আইডিয়া, কিসের মতন উচ্চারণ? ইউ। ইউজফুল, ইউ। ইউনিফর্ম, ইউ। প্রত্যেকটা কিসের মতন উচ্চারণ হচ্ছে? ইউ এর মতন। তার মানে আজকের থেকে খেয়াল রাখবা, যদি কখনো ইউ এর মতন উচ্চারণ হয় সেখানে কি ইউজ করবা? এ, ইউ এর মতন উচ্চারণ হইলে। শিমুলের মেসেজ আসে, ইসরাতের মেসেজ আসে, ভেরি গুড। না, আর্টিকেলের ডেফিনেশন মুখস্থ করতে হবে না, পরীক্ষায় আমাদের 5টা গ্যাপ দিবে, কোথায় 5টা বা 10টা গ্যাপ থাকে সেখানে কোন আর্টিকেল ব্যবহার করতে সেটা বসাই দেয়। আর্টিকেলের ডেফিনেশন দরকার নেই। তুমি যদি কেউ কোশ্চেন করে, কারণ তুমি ক্লাস 8-এ পড়ো, কোনো আত্মীয় বাড়ি গেলে তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বলো তো আর্টিকেল কি, তুমি যদি বলো এ এন দিকে আর্টিকেল বলে, উত্তর ঠিক আছে, কিন্তু তুমি তো বেশি বুদ্ধিমান সেটা পরিচয় দিবা না। তুমি বলবা নাউনটা কাউন্টেবল না নাউনটা আনকাউন্টেবল, এইটা বোঝার জন্য আর্টিকেল বসাইতে হয়, আর এটা দ্বারা বোঝায় আর্টিকেল। আরিকের মেসেজ আসে, ভেরি গুড। কাউসার আহমেদ। 2 নম্বর দেখো, যদি কোনো শব্দ ওয়ান থাকে, ওয়ানের পূর্বে কি বসাবা? এ বসাবা। মানে পরীক্ষায় পড়তে হবে এক্সেপশনাল জিনিস, ধরা বাঁধা জিনিস পড়লে পরীক্ষা আসে না, যেগুলো আনকমন সেগুলো পরীক্ষা আসে। যেমন আমরা কি জানি? ওয়ান জানি, ওয়ানের আগে কি আছে? ও আছে। ও মানে কি? ভাওয়েল। তাহলে আমার এখানে বসানোর কথা ছিল এন, কিন্তু এটা ভুল। যদি কখনো দেখো ওয়ান, চোখ বন্ধ করে বসাই দিবা কি? এ। তাহলে ওয়ানের পূর্বে কি হবে? এ হবে। মনে রাখবে, ওয়ানের পূর্বে কি হবে? এ হবে। হ্যাঁ, আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়, ডিটারমিনারকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তারপর দেখো এন কোথায় বসাবা? শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে, দেখেছো এখানে ভাওয়েল ওয়ার্ড না, ভাওয়েল সাউন্ড, তাহলে যেগুলো ভাওয়েল সাউন্ড হবে সেইগুলোতে কি বসাইতে হবে? এন বসাইতে হবে। যেমন এখানে কি দেখো? অ্যাপেল, ভাওয়েল সাউন্ড। এগ, আইসক্রিম, এই ধরনের উদাহরণ যদি তুমি পাও যেগুলো ভাওয়েল সাউন্ড, সেখানে কি ইউজ করবা? এন ইউজ করবা। মজার বিষয় দেখো, অনেস্ট, অনেস্টেরটা এইচটা কি? কনসোনেন্ট না? এইচটা কি? কনসোনেন্ট না? তাহলে কনসোনেন্ট হলে কি বসানোর কথা ছিল? এ বসানোর কথা ছিল, কিন্তু আমি এখানে কি বসাবো? এন বসাবো, কারণ অনেস্ট উচ্চারণ করো তো। অনেস্ট উচ্চারণ করলে কি আসছে? অনেস্ট। দেখো অ কি? অ কি? এ না? তাহলে এই যে অনেস্ট থেকে কি আসছে? ভাওয়েল সাউন্ড, সেখানে এন। আওয়ার উচ্চারণ করো তো, আওয়ার। তাহলে এখানে বলছে যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে, এইচ তো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট দেখে কি বসানো যাবে না? এ বসানো যাবে না। যদি ওইটা কনসোনেন্টের সাউন্ড ভাওয়েলের মতন উচ্চারণ আসে তখন সেখানে এন ইউজ করতে হবে। দেখো এইচে থাকার পরে উচ্চারিত না হলে তারপরে এন বসাইতে হবে। এগুলো একটু ভালো করে দেখবা। তাহলে আমরা এখানে দেখলাম ভাওয়েল সাউন্ড হইলে এন হবে, আর কনসোনেন্ট থাকার পরে সেটা যদি ভাওয়েলের সাউন্ড হয় সেখানে এন বসাইতে হবে। সকলে বুঝছো? ভেরি গুড। এইটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখো, পরীক্ষা আসতে পারে ক্লাস 8 এর লেভেলে। আমরা অনেক সময় অ্যাব্রিভিয়েশন পাই, যেমন এসএসসি, এইচএসসি, তোমাদের আগে জেএসসি পরীক্ষা হতো। তো এইগুলো পরীক্ষা, এইগুলো যখন আসবে তুমি কিভাবে সলভ করবে জানো? এই অ্যাব্রিভিয়েশনের প্রথম যে ওয়ার্ডটা থাকে, এই এস, এসটাকে মনে মনে উচ্চারণ করবা। কি উচ্চারণ করবা? এস। এস এর প্রথমে কি পাচ্ছ? এ পাচ্ছ, তাহলে এখানে চোখ বন্ধ করে কি হবে? এন। এস কি ছিল? কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করো তো এস, তাহলে কি হবে? এন হবে। এই যে এইচএসসি, এইচ কি? কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করো তো, উচ্চারণ করলে কি হবে? এইচ, তাহলে এইচ এর প্রথমে কি আছে? এ আছে, তার মানে এখানেও কি হবে? এন। জেএসসি, উচ্চারণ করো তো, জে এস সি, তাহলে কি দিয়ে শুরু আছে? জে দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে কি হবে? এ হবে। বুঝতে পারছো? তাহলে এখানে চিন্তা করো, এম এ, উচ্চারণ করো তো, এম কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করলে কি আছে? এম, তাহলে কি? এন। এমবিবিএস, এখানে কি আছে? এম, তাহলে এখানে কি হবে? এন। বুঝতে পারছো? ভেরি গুড। আমি দেব্য দত্ত, আই এম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ফ্লক শব্দ পালক,
তামিমা, হ্যাঁ, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে আই আছে, আয়ের কারণে অ্যাম হয়েছে। তাহলে এই ধরনের চিন্তা করুন, বি এ ব্যাচেলর অফ আর্টস, তাহলে বি কি দিয়ে শুরু হচ্ছে, এই যে বি দিয়ে, তাহলে এখানে চোখ বন্ধ করে কি হবে, এ। এই জন্য তাহলে তোমাদের একটা আমি কোশ্চেন দিই, সেটা আনসার করবা। আনসারটা হচ্ছে, যদি অনেকে মাস্টার্স পাস করে, এই যে এম এ পাস, এম এ পাশের আগে কি হবে, এ না এন? কমেন্ট বক্সে ঝটপট করে লেখো, এম এ এর পূর্বে এ বসাবা না এন বসাবা? মাহাদি, রাভি, তাকি, সুফায়া, ফারানা, মাহাতি, শান, ফিদা, মাইশা, ভেরি গুড ভেরি গুড, সকলেই পারছো, দেখছো? আমারও লাগবে না, তোমরা এমনি আনসার করতে, অনেক ইন্টেলিজেন্ট তোমরা। রিয়ান, সঞ্চারিতা, শায়ান, শাহরুখ, মারুফা, নিয়াল, নূর, আনাফ, সাফা, ইনান, আদিবা, দেব্য, ভেরি গুড। এটা তো বুঝতে পারছো? তাহলে আমরা কি শিখলাম? আমরা যদি একটু রিক্যাপ করি, রিক্যাপ করলে কি, ভাউল সাউন্ড হলে তার পূর্বে এন, কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু সেই কনসোনেন্ট ওয়ার্ডটা ভাউলের মতন কথা বলছে, তাহলে সেখানে কি বসাবো, এন। অনেস্ট ছিল কনসোনেন্ট এইচটা, কিন্তু ভাউলের উচ্চারণ করছে, তার মানে এন। 3 নম্বরে কি দেখলাম, অ্যাব্রিভিয়েশন। আমি খেয়াল করবো অ্যাব্রিভিয়েশন এফসিপিএস, এটা উচ্চারণ করবো এফসিপিএস, এএফ, তাহলে এর পূর্বে এন উচ্চারণ সাউন্ড আসছে, তাহলে এন হবে, তাহলে এইভাবে এন বসাবো। তারপরে দেখো, আদার ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল এ এন্ড এন। আর কোথায় কোথায় এ আর এন্ড বসে? যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি বা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেখানে কি হইতে পারে, এ বা এন হইতে পারে। যেমন আইসক্রিম, সে একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিমের প্রথম কি আছে, আইসক্রিম, আইস, সেখানে এন। আই লিভ ইন এ টিনি রুম, এই টিটা কি কনসোনেন্ট, সেখানে এ হয়েছে। আর এইটা একটু ভালো করে দাগ দিয়ে রাখো, পরীক্ষা এটা প্রায় আসে। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি দাগ দিয়ে রাখো, পরীক্ষা কাজে দিবে। যদি কখনো প্লুরাল নাউনের পূর্বে ফিউ দেখো, গুড মেনি দেখো, লট অফ দেখো, গ্রেট মেনি দেখো, গুড ডিল দেখো, এই ওয়ার্ডগুলো যদি হয়, চোখ বন্ধ করে এ বসাই দিবা। কি বলেছিলাম, ফিউ, দেখো ফিউ এর পূর্বে কি, এ। দেখো গ্রেট ম্যানি বলেছিলাম, তাহলে গ্রেট ম্যানির পূর্বে কি, এ। মানে এইগুলো যদি তোমার মুখস্থ থাকে, তাহলে প্যাসেজ দেখে চোখ বন্ধ করে আনসার করে দিতে পারবা। তাহলে আমরা এ, আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি কখনো দেখো মেনি আছে এবং সাস আছে, এইগুলোর পরেও কি হবে, এ হবে। মেনির পরে কি লিখছে, এ, অথবা সাস যদি থাকে, সাসের পরেও কি হবে, এ। তাহলে মেনি এবং সাসের পরে এ হবে, আর আগেরটা পেলাম এইগুলোর পরে এ হবে। তাহলে আমাদের এইগুলো কমপ্লিট। এরপরে আমরা দেখবো কোথায় কোথায় আমাদের আর্টিকেল ইউজ করতে হয়, দি। একটু আগেই বলেছি, এটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে কি, নির্দিষ্ট আর্টিকেল। এই নির্দিষ্ট আর্টিকেল কোথায় কোথায় বসে, এখানে যে রুলস গুলো আছে, তুমি যদি কষ্ট করে এই রুলস গুলো মুখস্থ করো, তোমার জন্য আর্টিকেলে যে নাম্বার দিয়ে আছে, পাশে পাশই পাবা। ঠান্ডা মাথায় পড়তে হবে। তহিদ, আরোহী, জয়, ভেরি গুড। মাহাতির, উচ্চারণ দেখতে হবে, নট ওয়ার্ড, কি দেখতে হবে, উচ্চারণ দেখতে হবে। বলতো উচ্চারণ, এর পূর্বে এ হবে না এন হবে? ইংলিশে যদি লেখা হয় ইউসিসিএইচ, এ না এন? ভেরি গুড, উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ বানানে কি আছে, উচ্চারণ, ইউ আছে, কিন্তু কি বসানো যাবে না, উচ্চারণ। এখানে কি হবে বলো, এখানে এন হবে। কেন? এটা কি ভাওয়েল সাউন্ড আসছে না? এটা তো ইউ এর মতন আসছে না, আসছে আসছে না, সেই কারণে তুমি বলতে পারো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কিসের মতন উচ্চারণ আসছে, ইউ এর মতন উচ্চারণ আসছে, সেখানে এ বসাবা। আর উচ্চারণে তো অন্য বানানি আসছে, সেখানে এন হবে। এই তো ভেরি গুড, এন, বুঝছো? ইউনিভার্সিটি, আমব্রেলা, এইগুলো আলাদা জিনিস, আর উচ্চারণ আলাদা জিনিস, বুঝছো? তো আমরা যেখানে ছিলাম, দেখো আমরা ছিলাম, এখন আর্টিকেল দি কোথায় বসাবো? যদি কোনো জাতি বা সম্প্রদায় বোঝাও, তারপরে দি বসে। জাতি বা সম্প্রদায়, ইংলিশ জাতি, ধনী জাতি, গরিব জাতি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলোর পূর্বে তুমি দি বসাবা। তবে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, ভালো করে শিখে রাখো। ভাষার নামের পূর্বে দি বসে না, মনে থাকবে? তাহলে আমরা কি শিখলাম, জাতির পূর্বে দি বসবে, ভাষার নামের পূর্বে দি বসে না। রামিসা 1 নম্বর রুলটা আমি বোঝাই দিব, কোন 1 নম্বর, এ এন না দি, এটা তুমি লেখো, আমি বোঝাই দিচ্ছি। তাহলে জাতি সম্প্রদায়ের পূর্বে কি বসবে, দি বসবে। ভাষার নামের পূর্বে কি বসবে না, দি বসবে না। 2 নম্বর, প্রফেশন মানে চাকরি করে, তাদের পূর্বে আর্টিকেল কি বসবে, দি। স্টুডেন্টস এর আগে কি বসে, দি, শিক্ষার্থী না? সিমিলারলি যদি কেউ আর্মিতে যোগদান করে, আর্মিও কি একটা প্রফেশন না, এটা দি, মনে থাকবে? তাহলে চাকরি যদি কোনো প্রফেশন বোঝা, তার ক্ষেত্রে সেখানে কি বসাবা, দি বসাবা। টিচার একটা প্রফেশন, কি বসাবা, দি বসাবা, মনে থাকবে? ম্যাজিস্ট্রেট একটা প্রফেশন,
সেটা কি দি বসবে, বুঝছো? পিয়াস মানে ধার্মিক, মানে ধর্মীয় জাতি, ধার্মিক, এটা ধার্মিক এক ধরনের জাতি, অধার্মিক একটা জাতি, মানে কমন নাউন যেটা ইউজ করছে। 3 নম্বর বলছে কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে, মনে থাকবে? তাহলে যত সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন বসাইছো তার পূর্বে কি বসাইতে পারো? দি বসাইতে পারো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই নাউনটা যদি কি বোঝায়? গুণ বোঝায়, সেখানে বসাবে দি। তাহলে দ্য কাজ অফ রিসার্চ, তোমাদের কি আছে? তোমাদের ভিতরে সাহস আছে না? তোমাদের ভিতরে সততা আছে না? যদি বলি দ্য অনেস্টি অফ রামিসা, দ্য অনেস্টি অফ ফারানা, দ্য অনেস্টি অফ হাদি, দ্য অনেস্টি অফ মানহা, দ্য অনেস্টি অফ প্রভা, এইগুলো যদি বলি তাহলে সেখানে কি বসবে? দি ইউজ করবা। 4 নম্বর সিঙ্গুলার ডেজিগনেশন, মানে পদবীর পূর্বে কি বসবে? দি। মানে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, পদবীর পূর্বে কি বসবে? দি বসবে। 5 নম্বর যদি কোনো কমন নাউনকে নির্দিষ্ট করা হয় তার পূর্বে দি বসবে। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান ইন হোয়াইট হাউস, এই যে ম্যান, এইগুলোর পূর্বে কি বসাবা? দি বসাবা। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে যেগুলোতে গান বাজনা করা হয় সেগুলোর পূর্বে কি আর্টিকেল দি বসে? যন্ত্রপাতির পূর্বে। এগুলো সহজ জিনিস, এগুলো ক্লাস 7 পড়ে এসছো। আর 7 নম্বরটাও দেখে রাখতে পারো, 7 নম্বরটা হচ্ছে মোর অ্যাডভান্স। অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন, নাউন প্লাস অফ প্লাস প্রপার নাউনের পূর্বে দি বসে। বিষয়টা কেমন দেখো, দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর, দ্য ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, দ্য ফোর্ট অফ। যদি কখনো দেখো একটা নাউন আছে, কি আছে? একটা নাউন আছে, তার পূর্বে কি আছে? অফ আছে, তার আগে এই যে ওয়ার্ডটা এখানে বসাবা তার পূর্বে কি বসানো লাগবে? দি বসানো লাগবে। বিষয়টা হচ্ছে যদি কোথাও একটা অফ পাইছো, অপের পরে একটা নাউন আছে, তাহলে ওই অপের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে, ওয়ার্ডের পূর্বে যদি গ্যাপ থাকে, কি বসাবে? দি। বুঝতে পারলাম? এই যে একটা নাউন আছে, নাউনের পূর্বে কি? অফ আছে, অপের পূর্বে কি? একটা নাউন আছে, তাহলে এই নাউনের পূর্বে দি। সহজ বাংলায় যদি বলি, একটা নাউন আছে, নাউনের পূর্বে কি? অফ আছে, তার পূর্বে একটা নাউন আছে, সেই নাউনের পূর্বে কি বসাইতে হবে? দি। তো এ এবং এন এর যে রুলস এর কথা একজন বললো, এই অর্থে যদি কোথাও ভাওয়েল সাউন্ড আসে সেখানে এন, মানে ভাওয়েল সাউন্ড যদি আসে সেখানে এন। যে দেখো আমব্রেলা, আর এখানে যদি আমি বলি ইউনিভার্সিটি, দেখো দুইটাই কি দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণ কি? আমব্রেলা, আমব্রেলা। আর ইউনিভার্সিটি কি দিয়ে উচ্চারণ আসছে? ইউ দিয়ে। তাহলে ইউটা দিয়ে উচ্চারণ আসলে কি হবে? এ, আর আমব্রেলা এন। তো দেখো আমরা আর্টিকেল শিখলাম, আর্টিকেল শেখার পর দেখবো তোমরা কে সবচেয়ে বেশি ভালো শিখেছো। তো আমাদের এখন কুইজ শুরু হবে, তো কুইজটা আগে তোমাদেরকে বোঝায়, তারপর আমরা কুইজটা পোল করব। কুইজ সাইমন অনেক কুইজ আছে, বলছে হুইচ অফ দিস সেন্টেন্স ইউজ এন কারেক্টলি। এই এ এন এনটা কারেক্টলি ইউজ করা হয়েছে 4টা অপশনের ভিতরে। তো এটা দেখো, আমরা 5 সেকেন্ড পরে এটা পোল করব। শাহিদ, ফার্স্ট রুলটা হচ্ছে যদি কোনো ভাওয়েল সাউন্ড আসে তাহলে তুমি সেখানে কি ইউজ করবা? এন ইউজ করবা। আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এ ইউজ করবা। আর যদি কনসোনেন্ট হওয়ার পরে ভাওয়েল হয় তাহলে সেটাকে তুমি এন করবা। যেমন অনেস্ট, অনেস্ট কি কনসোনেন্ট না? কনসোনেন্ট হওয়ার পরে কিসের উচ্চারণ? অনেস্ট, সেই কারণে এখানে এন হবে। দেখো ভালো করে এখানে এনটা সঠিকভাবে ইউজেস কোথায়? ঠান্ডা মাথায় দাগাও। আব্দুল্লাহ, আরেকটু পড়ালেখা করো, ক্লাসের টাইমটা এখনো আছে। যত বেশি পড়ালেখা করতে হবে তত বেশি শিখতে হবে। টার্গেট রাখতে হবে আমাকে ক্লাস ফার্স্ট, আমাকে স্কুল ফার্স্ট হইতে হবে। তারপরে চিন্তা করতে হবে আমাকে আরো বড় জায়গায় যাইতে হবে। জীবনে যত বেশি বড় স্বপ্ন দেখবে তত বেশি উপরে যাইতে পারবা। যেখানে অফ নাই ওখানে কি আছে? দেখো অ্যাট আছে, তাহলেই হয়ে যাবে। সাবিক, দেখো ওখানে অ্যাট আছে, অ্যাট থাকলেই হবে। ক্লাস 7-এ এক ছিল, স্কুল ফার্স্ট ছিলাম। ভেরি গুড। আরেক কোশ্চেন করছে, দেখো তাহলে আমরা যদি একটু শেষ করি এটা, তাহলে আমরা লিডার বোর্ডটা দেখতে। তোমাদের একটু আগে আমি শিখেছি এই যে হিস্টোরিক্যাল প্লেস, এখানে এনটা ভুল আছে। অরেঞ্জ, এখানে ও আছে, এখানে এটা ভুল আছে। হি ওয়ান্টস টু বাই আমব্রেলা, আমব্রেলার পূর্বে কি? এন হবে, এটা ঠিক আছে। আই নিড অ্যান আওয়ার, এই আওয়ারের ওটা কি আছে? আ আসছে, তার মানে এটা ভুল আছে, তার মানে এটা ভুল।
এটা ভুল, এটা ভুল, আমার কারেক্ট আনসার আছে বি। দেখা যাক লিডার বোর্ডে কে কে আছে। রহমান, কনগ্রাচুলেশন। তারপরে কি আরশাদ, নাফিস, তালহা, মুকাদ্দিম, নিহাল, সায়রা, শান্ত, ইউসিরা, তুশিল, ভেরি গুড। শানিতা, দেখা যায়, তানিয়ার, কনগ্রাচুলেশন, তানিয়ার রোল 1, সিদ্দিকা, ভেরি গুড। সেকেন্ড কোশ্চেন, কুইজ নাম্বার 7, ঝটপট আনসার করবা। হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? ভালোভাবে ঠান্ডা মাথা উত্তর করবা। আগে দেখে নাও, 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে আমরা কুইজটা পুল করব। আমরা কুইজটা পোল করছি, আনসার করো। আরশাদ, লিডার বোর্ডের পেপার দিয়ে দিব। সোলাইমান, মাইশা, তোমার উত্তরটা লিডার বোর্ডে উত্তর করো, ভালো করে ভাবো কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট। তোমাদেরকে শিখাইছিলাম কি, যদি ইউ এর মতন উচ্চারণ হয় তাহলে সেখানে কি বসাবা? এ বসাবা। যেমন 2টা ওয়ার্ড চিন্তা করো, আমব্রেলা, তোমার তো অনেক, ভেরি গুড, তুমি তো অনেকেই লিখছো, ভেরি গুড ভেরি গুড, অনেক কারেক্ট আনসার হচ্ছে। দেখো বলছে কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট, তোমাদের একটু আগে শিখেছি যদি ইউ এর মতন উচ্চারণ হয় সেখানে কি ইউজ করবা? এ ইউজ করবে। তাহলে ইউনিভার্সিটির পূর্বে কি হবে? এ। এই আমব্রেলা বানান করতে কি ইউ লাগে? আমব্রেলা, তার মানে এখানে কি হবে? এন। তাহলে এখানে দেখো ইউনিভার্সিটি, তাহলে ইউ এর মতন উচ্চারণ হলে কি হবে? এ হবে। উত্তর ঠিক আছে। ইউনিভার্সিটি তো এন হবে না। অনেস্ট, এইচ এর উচ্চারণ কিসের মতন আছে বলো তো? এইচ এর ওয়াই এর মতন আসছে, ভাউল সাউন্ড আসছে, তার মানে এটা ভুল। আর হি ইজ অনেস্ট, এ তো হবেই না। তাহলে উত্তরটা হচ্ছে এ নম্বর। লিডার বোর্ড, সকলে লিডার বোর্ড চাই। দেখো লিডার বোর্ড পাবলিশ করে রাফি একই আছে, মাহাদিন, রহমান, নাফিজ, আরশাদ। আরশাদ দেখো পেয়ে গেছে, রহমান চলে এসছে আমাদের। তারপর নীরা, মিশা, ইসরাত জাহান, জোয়ানা, সারিকা, মুকাদ্দিম, তোমাদেরকে কনগ্রাচুলেশন। কাউসার আহমেদ, ভেরি গুড। পার্থিব 75, ভেরি গুড ভেরি গুড। তো আমরা একটু ফার্স্টেস্ট ফিঙ্গার দেখতে চাই। ফার্স্টেস্ট ফিঙ্গারে প্রথম 3টে ভুল করছো, সমস্যা নেই। জাফরি, অর্ণব, ইয়াসিন, ভালো করে দেখো। তো পরবর্তী আমাদের যে কুইজটা আছে, দেখি কুইজটা কি আনসার করতে পারো কিনা। নাম্বার 8, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট? এদের ভিতরে কোনটা ইনকারেক্ট খুঁজে বের করো, কোনটা ইনকারেক্ট। আমরা কুইজটা পোল করছি, শুরু করো। অদ্রিতা, তুমি এবার ভালো করে আনসার করো, লিডার বোর্ডে চলে আসবা। দেরিতে দিলে হয় কি, অনেকে পড়ে তার আনসার করতে পারে, সমস্যা নাই। এরপরে এখন একটা আমাদের কুইজ আছে, লাস্ট কুইজ। এটার পর এখন একটা দেখা যাক কে ফার্স্ট হইতে পারে। ইয়াসিন, কনগ্রাচুলেশন, 6 সাথে ফার্স্ট হয়েছে। রামিসা, আব্দুল হাদি, থ্যাংক ইউ। মাইশা, থ্যাংক ইউ। মনে রাখবা যারা স্লো বা যারা স্লোলি, এর মানে এই না তারা স্লো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো হইলেও তুমি যদি প্রত্যেকটা দিন পাঞ্চুয়াল থাকো, তুমি জিতবে, জীবনে জিতবে। তুমি পড়ছো না খরগোশ এবং কচ্ছপের গল্প? জীবনে সেই জেতে যে সবসময় পাঞ্চুয়াল থাকে। দেখো এটা আনসার যদি আমরা করি যে কোনটা ইনকারেক্ট, আমরা জানি পৃথিবীতে যেগুলো একটা আছে সেগুলোর উপর আর্টিকেল দি বসে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দি ঠিক আছে। আই হ্যাভ এ পেন্সিল, পেন্সিলটা কনসোনেন্ট, এ বসছে, ঠিক আছে। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট আগে অ্যান, এটাও ঠিক আছে। উই ভিজিট এ ফ্রান্স লাস্ট ইয়ার, এটা সাধারণত কোন একটা দেশের নাম বোঝাচ্ছে, সেই কারণে এখানে কি বসবা? বসবে ডি, বসবে, সেখানে আনসারটা হবে ডি। এমনি পারতে তোমরা, ভেরি গুড। আমরা যদি একটু লিডার বোর্ড যাই, দৈনিক কয় ঘন্টা? অ্যাটলিস্ট দৈনিক 2 ঘন্টা ইংরেজি পড়বা, 2 ঘন্টা এখন থেকেই। তাহলে তোমার পিছনে কোনো লোক থাকবে না, তুমি যদি ইংরেজি 2 ঘন্টা পড়তে পারো। আমরা যদি একটু পাবলিশ করি দেখি, তাহলে প্রথম আছে ইনান, কনগ্রাচুলেশন। ইনানের পর আছে প্রার্থনা, ফাতিন, ইয়াম, আনাফ, আবাসা, সায়রা, শায়ান, আদ্রি, রিদিমা, শিমিম, কনগ্রাচুলেশন। উদয়, 8 রোল 1, কনগ্রাচুলেশন, ভেরি গুড। দেখা যাক লাস্ট কুইজ আমাদের। এরপরে কে সবার আগে আনসার করতে পারো? মন্তোয়া, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো পড়ান, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো আনসার করছো তোমরা। আতিকা, মি 30, অনন 31, ভেরি গুড। বন্দন সরকার, ভেরি গুড। অল আর দ্য টপার্স, তোমরা সকলেই টপার্স। লাস্ট কোশ্চেন, কে ভালো আনসার দিতে পারো? লাস্ট কুইজ, এটা কিন্তু অনেক ঠান্ডা মাথায় আনসার করতে হবে, ভুলে যাবে কিন্তু। আমরা 3 সেকেন্ড 4 সেকেন্ড পর কুইজ দিব, পোল করব, জাস্ট 4 সেকেন্ড। এবার আমরা পোলটা দিলাম, আনসার করো। মিমি, থ্যাংক ইউ।
বলছে হি স্পিক্স ড্যাশ ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। এই কোশ্চেনটা বিসিএস এসছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসছে, এইচএসসি তে এসছে, এসএসসি তে এসছে, জেএসসি তে এসছে, এমন কোন জায়গায় আসছে না আসে নাই। এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সাবিক লিখছে ইউ আর দ্য বেস্ট টিচার। সাবিক তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো আনসার করছো, ভেরি গুড, থ্যাংক ইউ। মিমি থ্যাংক ইউ। সাবিক ভেরি গুড। মারাত্মক কোশ্চেন লিখছে একজন, ভেরি গুড, আসলে মারাত্মক কোশ্চেন। তোমাদের আজকে শেখাইছিলাম যদি কোনো জাতি বোঝায় তাহলে জাতির পূর্বে কি বসাবা, আর্টিকেল দি বসাবা। আর যদি কখনো ভাষা থাকে তাহলে ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না। তাহলে তুমি শেখো হি স্পিক্স ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। সে তাহলে এটাকে আমরা পোলটা শেষ করে দিই। জ্যোতি থ্যাংক ইউ, ফাতিমা থ্যাংক ইউ, রামিসা বলছে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি কথা বলে, তার মানে এটা ভাষা আর এটা জাতি। এবার আমার লাগবে তোমার উত্তর করতে। তাহলে দেখো জাতির পূর্বে কি বসাবা, দি বসাবা, আর ভাষার পূর্বে কি বসাবা, ক্রস বসাবা। তাহলে আনসারটা আছে নান। তাহলে প্রথমটা আছে নান, পরেরটা দি, তাহলে এটা আছে ভাষা আর এটা আছে জাতি। আনসারটা আছে বি নাম্বার। বুঝছো, এটা কিন্তু অনেক মারাত্মক কোশ্চেন। লিডার বোর্ড, সকলে লিডার বোর্ড চাই। লিডার বোর্ড একটু পাবলিশ করি আমরা। লিডার বোর্ড সায়েদ ইবনে মামুন, কনগ্রাচুলেশন, এটা অনেক টাফ কোশ্চেন ছিল। 2 নম্বর ইউসুফ, 3 নম্বর সায়রা, 4 নম্বর আহনাব, তারপর তহিদ, আফফান আলী, মিনহাজ, জারিন তাসনিম, ইনান, মুবিন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফার্স্ট স্পিঙ্গারে কি আছে দেখি, ফার্স্ট স্পিঙ্গার না তেমন কেউ নাই। তোমরা অনেক ভালো আনসার করছো। এই কোশ্চেনটা আসলে টাফ ছিল, আমরাও যখন পড়ালেখা করছি অনেক টাফ ছিল। তোমাদের পড়ি আজকে অনেক মজা পেয়েছি। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, 762 জনের 762 জনই অনেক ট্যালেন্টেড, তোমরা অনেক ভালো রেসপন্স করছো। আশা করি পরবর্তী ক্লাসগুলো অনেক ভালো হবে। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো কিছু করবে। তোমরা ভালো থেকো, আবার পরবর্তীতে দেখা হবে। হ্যাঁ, গুড নাইট এভরিওয়ান।